হ্যাঁ, আমি হচ্ছে 2 নম্বর লাইভ ক্লাস আছে, আমার ক্লাস শুরু হয়ে গেছে তো, এই 4টায় ক্লাস শুরু হয়েছে। এরা কি একে অন্যের কমেন্ট দেখতে পাচ্ছে? না, এরা জাস্ট নিজেদের নিজেরা দেখে। আপনি সবারটা দেখেন, আপনি সবার কাছে বলতে পারেন।
আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি শিখর একাডেমিক প্রোগ্রামে। আজকে থেকে আমাদের ক্লাস 11 এর কোয়ার্টার 2 স্টার্ট হয়ে গেছে এবং কোয়ার্টার 2 এর স্টার্টিং ক্লাসটা আমরা এই মুহূর্তে নিতে যাচ্ছি। এবং এই মুহূর্তে আমার প্লেনের ককপিটে দুজন মানুষ বসে আছেন। দুজন মানুষ বসে নাই, দুজন মানুষ আমাকে দাঁড়িয়ে, একজন বসে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, একজন দাঁড়িয়ে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন। দুজন মানুষকেই অনেক অনেক বেশি ধন্যবাদ। দেখতে পাচ্ছি মোসাম্মদ ফাতেমা, শাহরিয়ার, তারপর হচ্ছে আমেনা সাদেক, তারপরে আদিবা, ফারহানা, মেবি শাহিনুর। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি। এবং সবাই কেমন আছো, কে কোথা থেকে জয়েন করেছো, এইটা একটু চট করে কমেন্টে জানিয়ে দাও। এবং তোমরা মোস্ট প্রবাবলি আমি এবং শুধু আমার সাথেই কমিউনিকেট করতে পারছো, বাকি সবার সাথে তোমার হয়তো যোগাযোগটা হচ্ছে না। সো আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দেই, সেটা হচ্ছে আমরা কোয়ার্টার 2 তে স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমরা চিন্তা করছি আমরা 2টা চ্যাপ্টার প্যারালালি পড়াবো। অনেক কলেজেই কাজ শক্তি ক্ষমতা পড়ানো হচ্ছে, আবার অনেক কলেজেই নিউটনিয়ান বলবিদ্যা পড়ানো হচ্ছে। সো কাজ শক্তি ক্ষমতাটা যেহেতু একটু ইজি চ্যাপ্টার, এইটার আমরা উইকলি একদিন করে ক্লাস রাখবো। আর নিউটনীয় বলবিদ্যাটা যেহেতু একটু বড় চ্যাপ্টার, আরে চিটাং থেকে কত মানুষজন আমার সাথে জয়েন করছে দেখেই মন ভালো হয়ে গেল। মনে হচ্ছে আমি এখন চকবাজারের মোড়ে দাঁড়ায় আছি। ঠিক আছে, এত এত মানে চিটাঙ্গা মানুষজন দেখতে পাচ্ছি, চাঁপাই নবাবগঞ্জ আছে, দিনাজপুর, ঢাকা, তারপরে নাটোর থেকে মানুষজন আছে, ফেনী থেকে আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর সাভার বাইপাইল থেকে দেখতে পাচ্ছি মানুষজনকে, জয়পুরহাট। ওয়াও, মানে একদম টেকনাফ থেকে তেতুলিয়া বলতে আমরা যা বুঝি, এই ক্লাসে বোধহয় একদম ঠিক সেটাই হচ্ছে। পুরো বাংলাদেশের একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবার কাছে পৌঁছে যাচ্ছে শিখো। ধানমন্ডি, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, নাইস, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা থেকে, নোয়াখালী থেকে, গাজীপুর থেকে, সাভার, রাজশাহী, নোয়াখালী থেকে। ফাইন ফাইন, জানলাম জানলাম। আমি ঢাকা থেকে বলছি, ঢাকায় আমাদের শিখর স্টুডিও থেকে কথা বলছি। বুয়েট নিয়ে কি যেন একটা কমেন্ট দেখলাম, চলে গেছে। ঠিক আছে, হিমালয়ের পাশে অবস্থিত ঠাকুরগাঁও থেকে। ভেরি গুড সেন্স অফ হিউমার। ঠিক আছে, খুব ভালো সেন্স অফ হিউমার কাজে লাগাচ্ছি। জামালপুর, বান্দরবান, আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে জামালপুরে। মাদারীপুর, সাভার। ভাইয়া তোমার নামটা অনেক দ্রুত উপরে চলে গেছে, আমি তোমার নামটা পড়তে পারি নাই। আর আমি শুধু মানুষের এলাকার নাম পড়ছি, এলাকার নামের সাথে আবার তোমার নামটা ঠিক আসে না। ঠিক আছে, ওই যে কুড়িগ্রাম থেকে, এইটাই তোমার নাম, যাও। কুড়িগ্রাম থেকে একজন জয়েন করেছে, খাগড়াছড়ি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর অ্যাডোরেবল লাভ। আপনারা যেই ভালোবাসাটুকু নিয়ে শিখতে জয়েন করেছেন, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে শিখতে জয়েন করেছেন, ইনশাল্লাহ আশা করছি শিখো আপনাদের সেই আশা ভরসার জায়গায় একদম সলিডলি আপনাদেরকে সার্ভ করতে পারবে। ওকে, আমরা কি একটু পড়ালেখা রিলেটেড কথাবার্তা বলবো? পড়ালেখা রিলেটেড কথাবার্তা আমরা একটু করে বলবো কিনা? ঠিক আছে, বাংলাদেশ পর্যন্ত। একজন বলছে বাংলাদেশ পর্যন্ত, সিলেট থেকে। সিলেট আমার খুব পছন্দের শহর, যদিও আমি খুব বেশি বার সিলেটে যাই নাই। আমি জীবনে 10-12 যাই নাই সিলেটে, সর্বোচ্চ হয়তো 5-6 বার সিলেটে গেছি। ওকে, ওকে ফাইন। সবাই আমার কোন কথার এগেনস্টে ইয়েস স্যার, জি স্যার বলছে, আমি সেটাও ঠিক জানি না। সো আসেন আমরা পড়ালেখার দিকে একটু যাত্রা শুরু করি নাকি? একটু একটু ও করে পড়ালেখা শুরু করি। ঠিক আছে, ইটস ওকে। ওকে ফাইন। গাজীপুর মানুষজন এত দুষ্ট, দেওয়ান ফারদিন, দুষ্টামি করিস না দেওয়ান ফারদিন, তোর কিন্তু নাম পড়ে ফেলছি। সাবধান, সাবধান, একদম একদম সাবধানে থাকিস। রবিন ভাই, নামাজের ব্রেকটা কয়টায়? 4:30টায় আই বিলিভ। কক্সবাজার, কুষ্টিয়া। স্যার, এই অধ্যায় অন্য কোনো অধ্যায়ের সাথে রিলেটেড বলতে গেলে ভেক্টরের কিছুটা প্রচ্ছন্ন ব্যবহার আমরা কাজ শক্তি ক্ষমতার ভিতরে পাবো। আর কাজ শক্তি ক্ষমতায় ইন্ডিভিজুয়ালি অনেক, কি বলবো, সহজ একটা চ্যাপ্টার আর কি। সো এই চ্যাপ্টার নিয়ে আপনার অনেক বেশি প্যারা খাইতে হবে, বিষয়টা এরকম না। তো আসেন 4:30টায়। ঠিক আছে, ঠিক আছে, আসেন আসেন বাচ্চা লোক। মোর দেন 476 পিপল আপনারা আমার সাথে আছেন। আমি খুব
আশা করব যে আপনারা হচ্ছে একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আজকের এই ক্লাসটায়, এবং শিখর সাথে পুরো একাডেমিক প্রোগ্রামেই আপনারা সামনেই আগায় আগায় থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু এইটা আপনাদের 9-10 এর সিলেবাসের সাথে অনেকটুকু মিল আছে, এই জন্য আমরা প্রথম দিকে হয়তো একটু দ্রুততার সহিত হচ্ছে পড়ালেখা করে সামনে আগায় যাব, আর পরবর্তীতে হচ্ছে আমরা প্রচুর ম্যাথ সলভ করব। ঠিক আছে, এই অধ্যায়ে টোটাল মোরাললেস 7, 8, 9টার মতো ক্লাস হবে। ঠিক আছে, নামাজের ব্রেক দেওয়া হবে, নামাজের ব্রেক ঠিক 4:30টায় দেবো ভাইয়া, আমিও নামাজ আদায় করব। সো ঠিক 4:30টায় নামাজের ব্রেকটা আপনারা পেয়ে যাবেন। আসেন আমরা শুরু করি। আমি মাসুদ জাভেদ জিমি আছি আপনাদের সবার সাথে। আমি পড়ালেখা করেছিলাম বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং এই মুহূর্তে শিক্ষতে রয়েছি সিনিয়র ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। দ্যাট ইজ অল মাই। ওকে, আসেন সামনে আগাই আমরা। ফার্স্ট অফ অল আমরা আজকে কি দেখব? মূলত আমরা আজকে দেখব হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বল তার মানে যাত্রাপথের সকল বিন্দুতে যেই ফোর্সের ভ্যালু কি থাকতেছে, যেই ফোর্সের ভ্যালু সেম থাকতেছে, এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে ধ্রুব বল বা কনস্ট্যান্ট ফোর্স। পরিবর্তনশীল বল বলেও একটা জিনিসপত্র আছে, সো পরিবর্তনশীল বলটাও আমাদের কাজের ভিতরে আসবে। এখন কথা হচ্ছে, এই যে আমি এখানে নাম দেখতে পাচ্ছি কৃত কাজ, এই কৃত কাজটা দিয়ে বেসিক্যালি আমরা কি বুঝাইতেছি? যে এই যে কৃত কাজ, এটা আসলে কার উপরে কৃত কাজ বা কি ধরনের কৃত কাজ, বা আলটিমেটলি আপনি ওয়ার্ক ডান বললে আসলে আপনি কি বুঝেন? কাজ বললে, কাজ বললে আপনি আসলে কি বুঝেন? আমাকে একটু ছোট করে বলেন তো। কাজ বললে আপনাকে বললো যে এই মানুষটা, এটা একটা রেফ্রিজারেটর হইতে পারে, একটা কাঠের আলমারি হইতে পারে, একটা কার্ডবোর্ডের তক্তা হইতে পারে। এই মানুষটা কি করলো? এই মানুষটা একটা ফোর্স দিল, এই মানুষটা একটা ফোর্স দিল, অর্থাৎ একটা বল প্রয়োগ করলো, এবং এই বল প্রয়োগ করার কারণে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা কিছুটা দূরত্ব অতিক্রম করছে, ডিস্টেন্স মুভড, কিছুটা সরণ অবশ্যই হওয়া লাগবে। এক্স্যাক্টলি, বস্তুর উপর যদি বল প্রয়োগ করি আমরা, ধরেন আপনি এখন রাস্তায় গেলেন, আপনার যে বিল্ডিং, সেই বিল্ডিং এর পিলার ধরে আপনি এত জোরে একটা ঠেলা দিলেন। ঠিক আছে, বিল্ডিং এর পিলার ধরে আপনি একটা ঠেলা দিলেন, তো খুব স্বাভাবিকভাবে হ্যাঁ তো এখন আমরা যেটা করছি, এখন শুধুমাত্র ওরা টিচারের সাথে চ্যাট করতে পারবে, এটা কারোর সাথে পার্সোনালি চ্যাট করতে পারবে না আমার মনে হয়। ঠিক আছে, ওরা চাইতেছেও না, সেটা এটা বলার দরকার আছে? হ্যাঁ এমন করবেন। তবে অসুবিধা নেই, অসুবিধা নেই। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি আমরা বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর কি ঘটাইতে পারি, বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর সরণ ঘটাইতে পারি, তখনই বেসিক্যালি কিছুটা কাজ হবে। এবং মনে রাখেন বল এবং সরণ, বল এবং সরণ এই দুইটাই কি ধরনের রাশি? এই দুইটাই হচ্ছে আসলে ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট এইটাও যেরকম একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, বল ফোর্স এইটাও একটা ভেক্টর রাশি। তাইলে দুইটা ভেক্টর রাশির ভিতর থেকে, দুইটা ভেক্টর রাশির ভিতর থেকে আমরা কি পাবো? দুইটা ভেক্টর রাশির উপর থেকে আমরা একটা ডট গুণন করি, ডট গুণন করে আমরা কি বাইর করি? ডট গুণন করে আমরা বাইর করি হচ্ছে ওয়ার্ক ডান কত বা কৃত কাজ কত। সো আজকে আমাদের পড়ালেখার মেইন টপিকটাই থাকবে হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। সো আমি যদি একটু কাজের সূত্রটা তোমাদেরকে লিখে দেখাই, ডব্লিউ সমান কি আসবে? ডব্লিউ সমান আসবে হচ্ছে এফ ডট এস, বা এইখান থেকে ডব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো? ডব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারবো হচ্ছে এফ এস কস থিটা। এবং এই যে এফ এস কস থিটাটা পাইলাম, এইটাই হচ্ছে আসলে ওয়ার্ক ডানের বেসিক সূত্র। এইটাই ওয়ার্ক ডানের বেসিক সূত্র, যেখানে থিটাটা কি জিনিস? থিটাটা হচ্ছে বাপু বল এবং সরণের মধ্যবর্তী কোণ। থিটাটা কি? থিটাটা হচ্ছে ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যবর্তী কোণ। সবাই বুঝতে পারতেছি? সবাই কি বুঝতে পারছি? না না, ক্লাস স্টপ হয় নাই, আমরা একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে, তোমরা যে চ্যাট করো কমিউনিকেশনের জন্য, তোমরা যেই চ্যাট
করো বা টেক্সট করো, এই চ্যাট বা টেক্সট গুলা ডিরেক্ট শুধুমাত্র আমার কাছেই আসবে। তুমি হচ্ছে অন্যদের টেক্সট দেখা স্বাধীনতা তোমার নাই আর কি। ঠিক আছে, সো এইটা একটু মনে রাখেন, এইটা একটু মনে রাখেন। ওকে, ওকে। সো বল এবং স্মরণের ডট গুণন করলে আমরা কি পাই? বল এবং স্মরণের ডট গুণন করলে আমরা পেয়ে যাই হচ্ছে কৃত কাজ। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এক্স্যাক্টলি ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর, স্মরণ। আচ্ছা, এফ এস কস থিটা, এটা ডট গুণনের সূত্র স্যার, এটা ডট গুণনের সূত্র। দুইটা ভেক্টরকে আপনি এখানে ডট প্রোডাক্ট করছেন, দুইটা ভেক্টরকে যখন ডট প্রোডাক্ট করছেন তখন এফ এস কস থিটা চলে আসবে। একটু ভেক্টর চ্যাপ্টারটা মেমোরাইজ করেন, ভেক্টরের ডট গুণন, ভেক্টরের ডট গুণনটা একটু মেমোরাইজ করেন। ভেক্টরের ডট গুণনটা যদি আপনি একটু মেমোরাইজ করতে পারেন, রিকল করেন, রিমেম্বার করেন, তাইলেই দেখবেন আপনি এই জিনিসটা থেকে একদম ইজিলি বুঝে ফেলাইতে পারবেন যে কৃতকাজ সমান কি? কৃতকাজ সমান হচ্ছে এফ এস কস থিটা। ঠিক আছে, ওকে, সামনে যাই। তাহলে কাজকে দেখো, কাজকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ এবং একটা কি, একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বল দ্বারা কৃত কাজকে দেখো আমরা কিভাবে ডিফাইন করেছি। ধ্রুব বল দ্বারা কৃত কাজকে আমরা ডিফাইন করে ফেলেছি হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, অথবা ডব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা, যেখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ। তো এই জায়গায় এফ ডট এস কে আমি যেটা লিখতে পারি সেইটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে, ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি? ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশ, বলের দিকে স্মরণের উপাংশ, বলের দিকে স্মরণের উপাংশ, এইটা লেখা যায়। অথবা আরেকটা কথা লেখা যায়, সেটা কি? সেটা হচ্ছে বা ডব্লিউ ইকুয়ালস টু কি লেখা যায়? ডব্লিউ ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে স্মরণ ইনটু স্মরণের দিকে বলের উপাংশ। কি লেখা যায়? লেখা যায় হচ্ছে স্মরণ ইনটু স্মরণের দিকে বলের উপাংশ, স্মরণের দিকে বলের উপাংশ। দেখেন তো বুঝতে পারেন কিনা? কারণ কি? কারণ আমরা লিখছি ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কস থিটা। এখন ডট গুণন তো বিনিময় সূত্র মেনে চলে, ডট গুণন তো বিনিময় সূত্র মেনে চলে। সো ডট গুণন যদি বিনিময় সূত্র মেনে চলে, তাইলে এই জিনিসটাকে চাইলে তুমি এভাবেও লিখতে পারো, এস এফ কস থিটা। সো ডব্লিউ ইকুয়ালস টু এস এফ কস থিটা অথবা ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, যেটাই আপনি লিখেন না কেন, দুইটাই আপনাকে আসলে কি বলতেছে? দুইটাই আসলে আপনাকে বলে দিচ্ছে যে আপনার কৃত কাজের মান। তাইলে কৃত কাজের মানের জন্য বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশ, আবার স্মরণ ইনটু স্মরণের দিকে বলের উপাংশ, দুইটাই লেখা যাবে। এখানে আমরা দুইটা লাইনই ব্যবহার করতে পারবো। বুঝতে পারতেছেন বাচ্চা লোক? জলদি চট জলদি আমাকে একটু বলে ফেলেন বুঝতে পারছেন কিনা এইটুকু কথাবার্তা, এইটুকু হালকা পাতলা কথাবার্তা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। অর্পা বৈদ্য, মরিয়ম আক্তার, দেওয়ান ফারদিন, ক্লিয়ার? ওকে স্যার, ওকে ওকে, হ্যাঁ উপাংশ নিয়েছি, উপাংশ নিয়েছি, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া, তাশফিয়া, সোনিয়া, তাবাসসুম, নুসরাত, আবরার, সুহা, স্বর্ণা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, লাভ ইউ অল। সামনে যাচ্ছি, সামনে চলে যাই আমরা। সামনে গেলে আমরা এখানে কাজের নানান প্রকৃতি বা কাজের মাত্রা এবং একক নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তাহলে খেয়াল করি একটু, আমরা কি খেয়াল করব? আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই হচ্ছে কাজের মাত্রা। তো খেয়াল করো, ডব্লিউ সমান আমরা কি জানি? ডব্লিউ সমান আমরা জানি হচ্ছে এফ এস কস থিটা। সো ফোর্সের মাত্রাটা কি? ফোর্সের মাত্রাটা হচ্ছে এম এল টি ইনভার্স 2 ইনটু ডিসপ্লেসমেন্টের মাত্রা কি? ডিসপ্লেসমেন্টের মাত্রা হচ্ছে এল। আর কস থিটার কোনো মাত্রা নাই, কারণ ওটা তো হচ্ছে একটা অ্যাঙ্গেলের উপরে একটা ফাংশন কাজ করতেছে। ঠিক আছে, দেয়ারফর এখান থেকে কাজের মাত্রা কি লিখে দেওয়া যায়? কাজের মাত্রা লিখে দেওয়া যায় হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2
এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে কাজের মাত্রা। এবং যদি কাজের একক আপনি বাইর করতে চান, তাহলে কাজের একক খুবই কমন কথা, পরিচিত কথা আপনাদের সবার জন্য। কাজের এককটা কি? কাজের এককটা হচ্ছে জুল। 1 জুল ইকুয়ালস টু কি? 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 1 নিউটন মিটার। 1 জুল ইকুয়ালস টু কি? 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন মিটার। কেন? কারণ ওই যে দেখেন আপনি ডব্লিউ সমান আপনি জানেন, ডব্লিউ সমান আপনি জানেন এফ এস কস থিটা। তো এখানে এফ এবং এস এই দুইটাকে ডট গুণন করছি আমরা। তো এফ এর জন্য, বলের জন্য কি চলে আসবে? বলের জন্য চলে আসলো হচ্ছে নিউটন, এবং এস মানে হচ্ছে সরণ, সরণের জন্য চলে আসলো হচ্ছে মিটার। বুঝছি সবাই? চট জলদি একটু জানায় দেই। এগুলাই কথাবার্তা এখানে বলে দেওয়া আছে। বলের মাত্রা বলে দেওয়া আছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এবং বলের জন্য একক বলে দেওয়া আছে, কাজের একক হচ্ছে জুল, বল ও সরণের একক। সো কাজের একক জুল কিভাবে বাইর করছি? যদি ফোর্সের ভ্যালু 1 নিউটন হয়, সরণ বা ডিসপ্লেসমেন্টের ভ্যালু যদি 1 মিটার হয়, থিটা যদি 0 ডিগ্রি হয়, কস জিরোর ভ্যালু হচ্ছে 1, আমরা সবাই জানি, তাহলে কৃত কাজ সমান কি হবে? কৃত কাজ সমান 1 জুল হয়ে যাবে। ওকে বাচ্চা ভাই অর্পা, আর স্লোই তো পড়াচ্ছি ওমা, এগুলো কি খুব বেশি কঠিন কিছু নাকি? হ্যাঁ, এগুলো 9-10-এর পড়া, আরো স্লো পড়াবো? তাহলে তোমরা দেখো, আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। এমনি পড়াবো? কি বলোস? হ্যাঁ, পাগল হয়ে যাবো তো। 1 জুল সমান কি? 1 জুল সমান হচ্ছে 1 নিউটন মিটার। সামনে যাই। বিভিন্ন ধরনের কাজ, কাজের অনেক ধরনের প্রকারভেদ থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কাজের এই যে বিভিন্ন ধরন, এই ধরনটা ডিপেন্ড করবে কার উপরে? ধরনটা ডিপেন্ড করবে হচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালুটা আসলে কত। জাস্ট সিম্পলি আমি তোমাকে একটু এটা বুঝাই। মনে করো কি দিয়ে ভালো একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়? মনে করো একটা ফুটবল আছে, হ্যাঁ, তো এই ফুটবলটাকে তুমি এই অনুভূমিক বরাবর একটা কিক করলা, ফুটবলটাকে অনুভূমিক বরাবর কিক করলা, কিন্তু ফুটবলটা গেল কোন ডিরেকশন বরাবর? ফুটবলটা গেল গা হচ্ছে মনে করো এরকম একটা ডিরেকশন বরাবর। তাহলে এই জায়গায় যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই থিটার ভ্যালু কত? এই থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি এর চাইতে কম। থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি এর কম। আচ্ছা, আবার উল্টা একটা কেস হইলো, মনে করো, মনে করো তুমি অত ভালো ফুটবল খেলো না, হ্যাঁ, আন্দাজে আন্দাজে মাঠে নেমে দুই একটা লাথি টাথি মারো বলে, বল যদি লাগে, যদি গোল হয় তাইলে হইলে হইলো, না হইলে নাই। তাইলে এরকম একটা সিচুয়েশন যদি হয়, কিরকম সিচুয়েশন? যে আপনি হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করছেন কোনো একটা বস্তুর মধ্যে, হয়তো আপনি এরকম অনুভূমিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করছিলেন, কিন্তু বেচারা ওই লক্ষ্য বস্তুটা অন্যের গোল পোস্টে যাওয়ার বদলে তোর নিজের গোল পোস্টের দিকেই চলে যাচ্ছে। এই বরাবর যদি তোর ডিসপ্লেসমেন্ট হয় বা সরণ হয়, তাহলে এইখানে থিটার ভ্যালুটা কত? এইখানে থিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। বুঝতে পারতেছি? অ্যাঙ্গেলের উপর ভ্যারি করবে জিনিসটা, অ্যাঙ্গেলের উপর ভ্যারি করবে। কারণ কি? কারণ কজের ভ্যালু, কজ ফাংশন, আমরা কিন্তু বারবার বলতেছি যে কৃতকাজ সমান কি? কৃতকাজ সমান হচ্ছে এফ এস কস থিটা। কৃতকাজ সমান হচ্ছে এফ এস কস থিটা। সো কৃতকাজ সমান যদি এফ এস কস থিটা হয়, তার মানে এই যে থিটার ভ্যালুটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে থিটার ভ্যালুটা পরিবর্তন হচ্ছে, এই থিটার ভ্যালু পরিবর্তন হওয়ার কারণে, এই থিটার ভ্যালু পরিবর্তন হওয়ার কারণে কি হচ্ছে? এই থিটার ভ্যালু পরিবর্তন হওয়ার কারণে আমাদের কাজের মাত্রাও পরিবর্তন হয়ে যাবে। আর বাই এনি চান্স কখনো যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়, বাই এনি চান্স কখনো যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়, তখন কজ 90-র ভ্যালু কি হয়ে যাবে? কজ 90-র ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0। কজ 90-র ভ্যালু 0, তাহলে তখন কোনো কৃত কাজও থাকবে না। তাহলে খেয়াল করেন, আমরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা 3 ধরনের ভেরিয়েশন দেখতে পাইলাম। এই 1 নাম্বার, এই হচ্ছে মনে করি 2 নাম্বার, আর এই মনে করি হচ্ছে 3 নাম্বার। এই হচ্ছে 3 ধরনের ভেরিয়েশন আমরা পাই গেলাম। কিসের জন্য? 3 ধরনের ভেরিয়েশন আমরা পাইছি থিটার উপর বেস করে কাজের মানের পরিবর্তন। কাজের মান কখনো শূন্য হইতে পারে, যখন এই কেস হবে কাজের মান হবে শূন্য। কাজের মান কখনো ধনাত্মক হইতে পারে, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রির চাইতে ছোট, তখন কাজের মানটা হবে ধনাত্মক। আবার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির চাইতে বড় হয়, তখন কাজের মানটা হবে ঋণাত্মক। মানে
এখানে আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন যেই দিকে, ডিসপ্লেসমেন্ট হয়েছে তার উল্টা দিকের দিকে বা কাছাকাছি, ঠিক আছে? তাইলে এখানে থিটার ভ্যালুটা কি হয়ে গেছে? থিটার ভ্যালুটা গ্রেটার দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে কি হবে বলে দিছি স্যার, 90 ডিগ্রি হইলে কি হবে বলে দিছি। 180 ডিগ্রির জন্য ঋণাত্মক মান আসবে, 180 ডিগ্রির জন্য ঋণাত্মক মান আসবে cos of 180, তাও একটু চেক করে বলি, -1, cos 180 ভ্যালু তো -1, সো অবশ্যই মাইনাস আসবে, অবশ্যই মাইনাস আসবে। ওকে, তাইলে এগুলো বুঝতে পারলেন। আমরা একটু মুছে দেই, আমরা একটু মুছে ফেলি জিনিসপত্রগুলা, আমাদের সামনে লেখাজোখা চলে আসবে অনেক কিছু। তো আমি একটু মুছে দিলাম, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, যদি লিখতে চাও তুলে ফেলেছো নিজের খাতায়। তো বিভিন্ন ধরনের কাজ, ফার্স্ট অফ অল আমি কি বললাম? ফার্স্ট অফ অল আমি বললাম হচ্ছে ধনাত্মক কাজের কথা। ধনাত্মক কাজের কথা, ধনাত্মক কাজ কখন হবে? ধনাত্মক কাজ হবে যদি থিটার ভ্যালু, 1 নাম্বার, ধনাত্মক কাজ কখন হবে? ধনাত্মক কাজ হবে যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি এর চাইতে কম হয় এবং 0 ডিগ্রি এর সমান বা বড় হয়। থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি এর, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি এর চাইতে ছোট হয় এবং 0 ডিগ্রি এর সমান বা 0 ডিগ্রির চাইতে বড় হয়, তাহলে কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি কাজের মানটা তখন কি আসবে? কাজের মানটা তখন আসবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে? কাজের মানটা পজিটিভ। আর যদি থিটার ভ্যালু 0 আসে, মানে বাই এনি চান্স আসলো, থিটার ভ্যালু 0 হইতে পারে না, হইতেই পারে। তো এখানে শুধু একটা কেসের কথা বলছে, থিটার ভ্যালু 0, বাট নট অলওয়েজ, সবসময়ই থিটার ভ্যালু 0 হইতে হবে, সবসময় থিটার ভ্যালু 0 হইতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি, ধনাত্মক কাজ দেখে ফেললাম। ধনাত্মক কাজের জন্য এই হচ্ছে অ্যাঙ্গেলের সীমারেখা, 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির চাইতে বড় কিন্তু 90 ডিগ্রির চাইতে ছোট। আচ্ছা, সামনে একটু আগাই। শূন্য কাজ কাকে বলে? যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়। এটা একদম বরাবর লেখা আছে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, যে যদি আমাদের কাজ এবং ডিসপ্লেসমেন্ট, সরি, প্রযুক্ত বল এবং ডিসপ্লেসমেন্ট, যদি এদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হয়? 90 ডিগ্রি। ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে বলের লম্ব দিক যখন বস্তুর সরণ হয় তখন ডব্লিউ সমান এফ এস কস থিটা হয়। ডব্লিউ সমান এফ এস কস থিটা। এটার 90 ডিগ্রিতে কিভাবে যাইতে পারে জানো? যেমন সামনে গেলে একটা ছবি আছে, আমি তোমাকে জাস্ট একটু ছবিটা একটু এঁকে দেখাই। মনে করো যে কোনো একটা মাছ আছে, ঠিক আছে? এখন এই মাছটাকে মনে করো, ধরো মাত্রই তুমি পানি থেকে তুলছো, ঠিক আছে? এই যে মাত্রই পানি থেকে তুলে আনা একটা মাছ। আচ্ছা, খুব ভালো কথা। এখন মাছটা এখনো মরে নাই, জিন্দা আছে, ঠিক আছে? মাছটা এখনো জিন্দা আছে, মরে নাই। তো এই মাছটাকে তুমি মনে করলা যে একটু দুষ্টামি করি, শয়তানি করি ওর সাথে। তো শয়তানি করতে যাই তুমি কি করলা? তুমি অনুভূমিক বরাবর ওকে একটা এফ বলে খোঁচা দিলা, ঠিক আছে? জাস্ট একটু আঙ্গুল দিয়ে একটা খোঁচা দিলা বা একটা কাঠি দিয়ে একটা খোঁচা দিলা। তাহলে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো কোন বরাবর? হরাইজন্টাল বরাবর। এখন ধরে নিলাম যেহেতু মাছটা জিন্দা আছে, এই জিন্দা মাছটা কি করলো? ও লাফায় উঠলো উপরের দিকে। ও লাফ দিয়ে উঠে গেল কোন দিকে? লাফ দিয়ে উঠে গেল হচ্ছে উপরের দিকে। সো এই যে কেসটা, এই যে সিনারিওটা দেখতে পাচ্ছ, এই সিনারিওতে দেখো যে বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণটা কত? বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো এই ধরনের কেসের ক্ষেত্রে আসলে কোনো কৃত কাজ হবে না, যে থিটার ভ্যালু 90 ডিগ্রি, এখানে কোনো কাজ হওয়া সম্ভব না, ঠিক আছে? এই মাছটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, মাছটা সুন্দর হয়েছে না? আচ্ছা, গেল গেল, মাছের মাছের আড়তদারি অনেক হয়েছে, আসেন আবার একটু ফিজিক্স পড়ায় ফেরত আসি। তো যেটা বলতেছিলাম, শূন্য কাজ কখন হবে? যখন থিটার ভ্যালু কি হবে? থিটার ভ্যালু 90 ডিগ্রি এর সমান হবে। আর যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয়, অনেক জোরে বিল্ডিং দিয়ে ধাক্কা দিলাম, ঠিক আছে, নিচে নামে কাজ শক্তি ক্ষমতা পড়ার পরে আপনার শরীরে মনে করেন একটা জোশ চলে আসছে। তো এই জোশের কারণে আপনি কি করছেন? আপনি নিচে নামলেন, বিল্ডিং ধাক্কা দিয়ে আপনি সরাবেন, ঠিক আছে? বিল্ডিং এর পিলারটা সরাই দিতে হবে। তো এই বিল্ডিং এর পিলার অনেক চেষ্টা করলি কিন্তু বিল্ডিং এর পিলার সরানো আর তোর পক্ষে সম্ভব হইল না, ঠিক আছে? দেখ কি ভয়ঙ্কর কঠিন একটা ব্যাপার। তো তাইলে ওই ক্ষেত্রে কোনো কৃতকাজ হবে না, ঠিক আছে? আরে আরে আমার বায়োলজি খাতা তো আমি নিজের হাতে আঁকছিলাম, বায়োলজির, আমার জুলজি বোটানি এই দুইটার খাতা আমি নিজের হাতে আঁকছিলাম ট্রেসিং কইরা। ওই নিচের থেকে একটা কাঁচের টেবিল, কাঁচের টেবিলে উল্টায় দিছি,
কাচের টেবিলটা উল্টা, তো তারপর নিচের থেকে হচ্ছে চার্জ লাইটের চার্জ মারতাম, মানে লাইট মারতাম আর কি, আর উপরে খাতা রাইখা ড্রয়িং করতাম। খুব ভালো লাগছিল বায়োলজির ওই একটাই জিনিস যেটা আমি ভালোবাসছিলাম, সেটা হচ্ছে ড্রয়িং করাটা। ঠিক আছে, ট্রেসিং। বায়োলজির আর অন্য কোনো কিছু আমার ভালো লাগে নাই। ঠিক আছে, এটা শুনলে বায়োলজির মানুষজন আমাকে আহ মাইরি দিতে পারে। ঠিক আছে, শুনলে আমাকে দৌড়ানি দিবে অন্তর ভাই, হারে রে 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 রে, কি করছেন। ঠিক আছে, আচ্ছা সামনে চলে যায়। 3 নম্বরে কি দেখতেছি? 3 নম্বরে দেখতেছি ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে বলা হয়েছে থিটার ভ্যালু 180 ডিগ্রি। শুধুমাত্র থিটার ভ্যালু 180 ডিগ্রি না, যদি থিটার ভ্যালুটা এরকম হয় যে থিটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি এর চাইতে বড় এবং 180 ডিগ্রি এর সমান বা ছোট, থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি এর চাইতে বড় হয় এবং 180 ডিগ্রি এর সমান বা ছোট হয়, তাইলে ওই ধরনের কাজকে আমরা কি বলতে পারবো? ওই ধরনের কাজকে আমরা বলতে পারবো হচ্ছে ঋণাত্মক কাজ। এবং ঋণাত্মক কাজ হয়, আমি সামনে গেলে আপনাদেরকে বেশ কয়েকটা কেস স্টাডি করে দেখাবো যে যেসব জায়গায় ঋণাত্মক কাজ হচ্ছে, এরকম ঋণাত্মক কাজের উদাহরণ আছে। কিভাবে বোঝানো যায়? আকরাম ভাই, আইডি কার্ড আছে? ওটার সাথে কি বেল্ট লাগানো আছে? দেন। আমার আইডি কার্ডটা তো আমি ব্যাগে রেখে আসছি। এই আকরাম ভাইয়ের আইডি কার্ডটা একটু আমি মানে ধার স্বরূপ নিলাম। তো অনেকেই এখানে যেটা জিজ্ঞেস করতেছো, অনেকেই এখানে যে জিনিসটা জিজ্ঞেস করতেছো যে বাস্তবে বাস্তবে হচ্ছে cos 90 হয় কিভাবে, তো এটা তো একটা বাস্তব ঘটনা। এটা কি অবাস্তব ঘটনা মনে হচ্ছে তোমার কাছে কোনো কারণে? এটা একটা সম্পূর্ণ বাস্তব কেস। তুমি একটা মাছকে, জিন্দা মাছকে এরকম খোঁচা দিয়ে দেখো। ঠিক আছে, আবার শিং মাছকে খোঁচা দিস না, শিং মাছ বা মাগুর মাছকে খোঁচা দিস না, তখন ঝামেলায় পড়ে যাবি। ঠিক আছে, এটা একটা বাস্তব কেস। এর চাইতে আরো একটা বাস্তব কেস আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদিও তুমি এই টপিকটার সাথে এই মুহূর্তে পরিচিত না। সেটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন্দ্র বিমুখী বল মানে কেন্দ্র থেকে বাইরের দিকে যেই ফোর্সটা যায়, কেন্দ্র থেকে বাইরের দিকে যেই ফোর্সটা যায় সেই ফোর্সটাকে আমরা কি বলি? সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো এই যে আইডি কার্ডটা আমি সুন্দর ঘুরাচ্ছি, শিখর দেওয়া আইডি কার্ড, ঠিক আছে, তো এই ফোর্সটা এখানে কোথায় কাজ করতেছে? ফোর্সটা কাজ করতেছে এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কি কাজ করতেছে? কেন্দ্র বিমুখী বল, mv²/r। এক্স্যাক্টলি, চতুর্থ চ্যাপ্টারে আছে, চতুর্থ চ্যাপ্টারে আছে। ঠিক আছে, হ্যাঁ, ইলেকট্রনের ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ রাখি আপা, আপনার কমেন্ট যাচ্ছে। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ক হয়ে যাবে, শিং মাছকে খোঁচা দিলে সেটা নেগেটিভ ওয়ার্ক হয়ে যাবে। রাস্তার বাঁক, এইটাও আছে আমাদের নিউটনীয় বলবিদ্যায়। তো একটা বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, তখন কেন্দ্র বিমুখী বলটা কোন দিক দিয়ে কাজ করে? কেন্দ্র বিমুখী বলটা কাজ করে হচ্ছে তার বৃত্তের একদম ব্যাসার্ধ বরাবর হচ্ছে বাইরের দিকে বা সেন্টার বরাবর বাইরের দিকে। কিন্তু এর ডিসপ্লেসমেন্টটা কিভাবে হচ্ছে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সরল রেখা বরাবর, স্পর্শক বরাবর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। সো এটার সামনে উদাহরণ আছে, ছবি টবি আছে। যেমন আমি একটু সামনে চলে যাই, এই যে কাজ হওয়া এবং না হওয়ার কারণ, এই যে এই জায়গাটার কথা আমি বলতেছিলাম তোদের সবাইকে, যে কাজ হওয়া এবং না হওয়ার কারণ। ঠিক আছে, তো এই জায়গাটা একটু খেয়াল করে ফেলি আমরা। এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, কি খেয়াল করতে হচ্ছে এখানে আমাদের? যে এখানে আমাদের ফোর্সটা কাজ করতেছে কিভাবে? ফোর্সটা কাজ করতেছে হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। এখানে কেন্দ্র বিমুখী বল নেয় নাই, এখানে কেন্দ্রমুখী বল নেওয়া হয়েছে, কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা কোন দিকে কাজ করতেছে? সরাসরি কেন্দ্রের দিকে কাজ করতেছে, কেন্দ্রমুখী বল। কিন্তু সরণের অভিমুখটা কোন দিকে? সরণের অভিমুখটা হচ্ছে স্পর্শক বরাবর বাইরের দিকে। সরণের অভিমুখটা কি? সরণের অভিমুখটা স্পর্শক বরাবর বাইরের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণটা কত? বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি। ভেরি সিম্পল, জাস্ট এই 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 ঘূর্ণনটা তুমি চিন্তা করো। এটা তুমি একটা ইয়ো ঘুরাইতে পারো, একটা রশির আগায় তুমি একটা পাথর বা যে কোনো একটা ভারী কোনো একটা বস্তু দিয়ে যেটা তুমি আটকায় ঘুরাইতে পারো। অবশ্যই সেটাকে নিরাপদ হইতে হবে। আমি তো নিরাপদ মনে করি আকরাম ভাইয়ের সুন্দর আইডি কার্ডটা নিলাম। আকরাম ভাই মন খারাপ করো না, হ্যাঁ ঠিক আছে, মন খারাপ করো না, এ নিয়ে মন খারাপ করার দরকার নেই। ঠিক আছে তাসনিয়া আপু, বুঝে যাবেন, আমার সাথে থাকেন,
থাকেন ইনশাল্লাহ বুঝে যাবেন। এখানে এই যে বস্তুটা ঘুরাচ্ছিলাম, সবাই একটু কথা শুনি, এই যে বস্তুটা ঘুরাচ্ছিলাম, বস্তুটা ঘুরানোর সময়, হ্যাঁ হ্যাঁ, বালতিতে পানি ঘুরালেও এটা সত্যি হয়, তখনও কেন্দ্রমুখী বল আর সরণের অভিমুখ পরস্পর অপোজিট হয়। তো খেয়াল করেন, এই যে ঘুরাচ্ছি, রশিটা দেখো একদম টান টান হয়ে আছে, রশিটা একদম কি হয়ে আছে, রশিটা একদম টান টান হয়ে আছে। তো কেন টান টান হয়ে আছে? কারণ কেন্দ্রের দিকে, সেন্টারের দিকে আমি যেই জায়গায় ধরে রাখছি সেই দিকে সবসময় কি হচ্ছিল, সেদিকে সবসময় একটা ফোর্স কাজ করতেছিল। এই ফোর্সটাকেই আমরা কি বলি? এই ফোর্সটাকেই আমরা বলি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, বুঝতে পারছেন আশা করি। ওকে, যাই আমরা একটু আমাদের যেখানে ছিলাম সেই জায়গাটায় ফেরত যাই, চলে আসছি। সো থিটার মানের উপর বেস করে, থিটার মানের উপর বেস করে আমরা কাজকে কি করতে পারি, থিটার মানের উপর বেস করে আমরা কাজকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। এই হচ্ছে ধনাত্মক কাজ, শূন্য কাজ এবং ঋণাত্মক কাজ, এবং সবগুলাই হচ্ছে থিটার উপরে ভ্যারি করবে, সবগুলো থিটার উপরে ভ্যারি করবে। আমরা নিউটনীয় বলবিদ্যা এবং কাজ শক্তি ও ক্ষমতা এই দুটো চ্যাপ্টার প্যারালালি পড়াবো, যাতে যাদের নিউটনীয় বলবিদ্যা দরকার তাদেরও যেন সুবিধা হয়, আবার যাদের কাজ শক্তি ক্ষমতা দরকার তাদেরও যেন সুবিধা হয়। আসসালামু আলাইকুম স্যার, আমি মাত্রই জয়েন করলাম, কাইন্ডলি প্লিজ বলবেন এটা কোন চ্যাপ্টারের, কোন চ্যাপ্টার, কোন পেপারের কোন চ্যাপ্টার? এটা কাজ শক্তি ও ক্ষমতা, বাচ্চা লোক, এইটা কাজ শক্তি ও ক্ষমতা। তো এই কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের আজকে প্রথম ক্লাস, কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের আজকে প্রথম ক্লাস। হ্যাঁ হবে, থিটার ভ্যালু 180 ডিগ্রি হইতে পারে, থিটার ভ্যালু 180 ডিগ্রি হইতে পারে। হ্যাঁ সাজ্জাদ ভাই তোমার কমেন্ট আসছে, সাজ্জাদ ভাই তোমার কমেন্ট আসছে। কাজ কি কোণের উপর নির্ভরশীল? হ্যাঁ, বল এবং সরণের মধ্যবর্তী কোণের উপর নির্ভরশীল, অবশ্যই। কাজের মান বল এবং সরণের মধ্যবর্তী কোণের উপর নির্ভরশীল, অবশ্যই। আচ্ছা, কি জানি হয়েছে, আপনার ফোনে প্রবলেম হইতেছে নাকি হাবিজাবি? আপনি 16780-তে কল দিয়েন, 16780-তে কল দিয়ে দিয়েন। ওকে ফাইন, আসেন গাণিতিক উদাহরণ, চলে আসেন গাণিতিক উদাহরণ। প্রথম একটা ম্যাথ পাইছি চোখের সামনে, এই ম্যাথটা আমরা সলভ করি, এবং দেখতে পাচ্ছি ঘড়িতে বেজে গেছে, ঘড়িতে বেজে গেছে হচ্ছে কয়টা, 4:30। সো এই মুহূর্তে আমরা দিয়ে দিব হচ্ছে একটা নামাজ ব্রেক। একটা নামাজের বিরতি নিয়ে আমরা আবার ঠিক 10 মিনিট পরে ফেরত আসি, ঠিক আছে? ঠিক 10 মিনিট পরে ফেরত আসি, 4:40 PM, 4:40-এ আমরা ফেরত আসি, নামাজের বিরতি নিয়ে 4:40-এ আমরা ফেরত আসি, ঠিক আছে? আর ছোট একটা ম্যাথ দেখা যাচ্ছে, কেউ চাইলে এই বিরতির মাঝে সলভও করে ফেলতে পারেন, কেউ চাইলে বিরতির মধ্যে সলভ করে ফেলেন, অথবা আমি ফেরত এসে করিয়ে দিচ্ছি।
কি অবস্থা বাচ্চা লোক, কি অবস্থা সবার দেখি? আরে সবাই সুন্দর জোশ অ্যান্সার করে দিচ্ছে, সবার অ্যান্সার চলে আসছে, এটা দেখতেই তো ভাল লাগছে। 500 নিউটন হবে একটার অ্যান্সার, 5000 নিউটন বা 5000 জুল মেবি, ঠিক আছে। 5000 জুল একটা, আর আরেকটা বোধ হয় 2500 জুল। জুল না নিউটন, কিছু মানুষজন নিউটন নিউটন লিখে রাখছে, কেন কিছু মানুষজন নিউটন নিউটন লিখে রাখছে? অর্পা, তুমি অন্য কারো কমেন্ট পড়তে পারবা না তো, এটাই আমাদের অ্যাপের নতুন আপগ্রেড ভার্সন, ঠিক আছে। অ্যাপের নতুন আপগ্রেডেড ভার্সনে তুমি অন্য কারোর অ্যান্সার পড়তে পারবা না, ঠিক আছে। আচ্ছা চলে আসি 1 নম্বর ম্যাথে, চলে আসি 1 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, ওই দেখো 1 নম্বর ম্যাথে কি বলা হয়েছে। এই 1 নম্বর ম্যাথে বলা হয়েছে হচ্ছে রাস্তার সমান্তরালে বল প্রয়োগ করলে, আমরা বলটা প্রয়োগ করছি কিভাবে, আমরা বলটা প্রয়োগ করছি রাস্তার সমান্তরালে, বল রাস্তার সমান্তরালে প্রয়োগ করা হইলে, তার মানে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু এখানে চলে আসবে হচ্ছে 0 ডিগ্রি। দ্যাট মিনস ডব্লিউ ইকুয়ালস টু কি, এই যে বস্তুটা, এই বস্তুটাকে আমি ফার্স্ট অফ অল একটা এফ পরিমাণ বল দিয়েছি, সেই এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু 50 নিউটন, মানে ইন বোথ কেস এফ এর ভ্যালু 50 নিউটনই থাকবে, দুইটা কেসে এফ এর ভ্যালু 50 নিউটন। আচ্ছা তাইলে কতটুকু দূরত্ব সরাইছি, 100 মিটার সরণ করছি, তার মানে এটা আসলে বাচ্চাকালের ম্যাথ। দ্যাট মিনস এখানে কি করে দিব, 50 ইন্টু 1000 করে দেই, দ্যাট মিনস এখান থেকে কি চলে আসবে, এখান থেকে চলে আসবে হচ্ছে 5000 জুল। যারা যারা হচ্ছে নিউটন বলতেছিলা তারা তোমাদের ভুলটা ঠিক করে নাও, নিউটন তো এখানে হওয়ার কোনো কারণ নাই, তাই না? এটা তো বলের বলের মান বের করতে চাচ্ছি না, আমরা আমরা তো কাজের মান বের করতে চাচ্ছি। মিজানুর রহমান, তোমার কমেন্ট দেখা যাচ্ছে ভাইয়া, পড়বো। মিজানুর রহমান, একদমই মন খারাপ করার কিছু নাই, বাকি সবার উদ্দেশ্যেও একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাপের নতুন ভার্সন চলে আসছে, এই ভার্সনের কারণে মানে এটা ঝামেলা হয় না, মানুষজন স্প্যামিং করে, মানুষজন হচ্ছে স্প্যামিং করে। স্প্যামিংটাকে রোধ করার জন্য আমরা যে কাজটা করেছি, স্প্যামিংটাকে রোধ করার জন্য আমরা হচ্ছে আহ সরাই দিছি আর কি, যে আপনি বাকি সবার কমেন্ট দেখার দরকার নাই। হ্যাঁ 100 মিটার হবে, 100 মিটার হবে, 100 মিটার হবে, দুঃখিত দুঃখিত, আবেগে 1000 লিখে ফেলছিলাম, আবেগে 1000 লিখে ফেলছিলাম, দুঃখিত। সবাই আমার এই ভুলের পিছনে লেগে উঠেছে। ঠিক আছে, 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে বল রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হয়েছে, তার মানে এই যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি, এই ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করছি, এই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে রাস্তার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাস্তার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। দ্যাট মিনস এখানে ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে, রাস্তার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবারে এই বরাবর এফ বল প্রয়োগ করেছি, এফ বলের ভ্যালু কত, এফ বলের ভ্যালু হচ্ছে 50 নিউটন। দ্যাট মিনস এইখান থেকেও আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো ওয়ার্ক ডান ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কজ থিটা। দ্যাট মিনস এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 50, এস এর ভ্যালু হচ্ছে 100 ইন্টু কস থিটার ভ্যালু কত, cos 60, cos 60 এর ভ্যালু কত, cos 60 এর ভ্যালু হচ্ছে sin 30 এর ভ্যালুর সমান, দ্যাট মিনস হচ্ছে হাফ। দ্যাট মিনস আপনারা সবাই অলমোস্ট কারেক্ট অ্যান্সার দিয়েছেন আমাকে, থ্যাংক ইউ সো মাচ। 5000 ইন্টু হাফ, দ্যাট মিনস এখানে চলে আসবে 2500 জুল। বুঝতে পারছেন আশা করি সবাই? হ্যাঁ হ্যাঁ নাফিস হাসান, তোমার কমেন্ট দেখা যাচ্ছে, সুন্দর ফকফকা। আচ্ছা নাম্বার এ তে 180 ডিগ্রিতেও যেতে পারতো, তখন অপোজিট দিক বলে দিত, অপোজিট দিকে বল প্রযুক্ত হয়েছে বা বল প্রয়োগের অপোজিট দিকে সরণ হয়েছে, বল প্রয়োগের অপোজিট দিকে সরণ হয়েছে, এটা বলে দিত, এটা বলে দিত, ঠিক আছে। আচ্ছা 2 নম্বরে চলে আসি, আরেকটা গাণিতিক উদাহরণ দেখতে পাচ্ছি, আমরা আরেকটা গাণিতিক উদাহরণ দেখতে পাচ্ছি, যেখানে কি বলা হয়েছে, একটা 30 ডিগ্রি আনত তল দিয়ে দিছে, লোকের ভর দিয়ে দেওয়া নাই, আমি ধরে নিলাম যে এখানে লোকের ভর হচ্ছে, ও দিয়ে দেওয়া আছে, ফাইন, লোকের ভরও দিয়ে দেওয়া আছে, কোনো সমস্যাই আমার নাই। এ থেকে বিতে যেতে 50 কেজি ভরের একজন লোকের, এ থেকে বিতে যেতে আমি ধরে নিলাম 50 কেজি ভরের একজন লোকের কৃত কাজ কত হবে, এ থেকে বিতে যাওয়ার জন্য 50 কেজি ভরের এই লোকটার কৃত কাজ কত হবে, এইটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো খেয়াল করি, এখানেও আমরা চাইলে বেসিক সূত্রটাই কাজে লাগাইতে পারি, সেটা কি, সেটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে
এফ এস কজ থিটা ইজ ইকুয়ালস টু, এফ এর জায়গায় কি লিখতে পারবো, যেহেতু বস্তুটার ভর দিয়ে দেওয়া আছে এবং আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম জি, তাহলে ভরটা এখানে বসাই দিলে আমরা এখানে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে এম জি অফ এস ইন্টু কস থিটা। দেয়ারফর এম এর ভ্যালু কত বাচ্চা লোক, এম এর ভ্যালুটা হচ্ছে 50 কেজি, 50 ইন্টু 9.8 ইন্টু এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 100 মিটার, এস এর ভ্যালু হচ্ছে 100 মিটার ইন্টু কস থিটা। সবাই আমাকে জলদি চট জলদি কমেন্টে সবার অ্যান্সারটা একটু দেখতে চাই, রিপ্লাইটা দেখতে চাই। থিটার ভ্যালু আপনারা কত লিখছেন, থিটার ভ্যালুটা কত লিখছেন, থিটার ভ্যালুটা কত লিখছেন, এটা একটু অ্যান্সারে দেখতে চাই। রাশিদুল ইসলাম, জি এর বদলে এইচ, থিটার ভ্যালুটা কত লিখছেন সেটা বলেন, থিটার ভ্যালু কত লিখছেন। বেশিরভাগ মানুষজন মোস্ট প্রবাবলি থিটার ভ্যালু 30 ডিগ্রি লিখছেন, আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষজনের থিটার ভ্যালু 30 ডিগ্রি লেখা হয়েছে। থিটার ভ্যালু তুমি যদি এই অঙ্কে, এই অঙ্কে তুমি যদি লিখো যে কস থিটা, ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা, এবং থিটার ভ্যালু তুমি যদি লিখো হচ্ছে 30 ডিগ্রি, তাইলে বাবু তোমার অঙ্কটা ভুল হয়েছে। এই যদি তোমার লেখাপড়া হয় তাহলে তুমি অবশ্যই ভুল করেছো, কারণ থিটার ভ্যালু এখানে 30 ডিগ্রি হবে না, থিটার ভ্যালু এখানে কখনোই 30 ডিগ্রি হবে না। কেন থিটার ভ্যালুটা 30 ডিগ্রি হবে না আসেন একটু বুঝে দেখি। যে ফার্স্ট অফ অল খেয়াল করেন, এখানে আমরা বস্তুর ওজনের এগেইনস্টে কাজ করতেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স বস্তুটাকে টানতেছে কোন দিকে, নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে, কিন্তু মানুষটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে ফোর্সটা কাজ করতেছে কোন বরাবর, এই ভার্টিক্যাল লাইন বরাবর ফোর্সটা কাজ করতেছে। এই লাইন বরাবর কে কাজ করলো, এই লাইন বরাবর কাজ করলো হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম জি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, নিচের দিকে, খাড়া নিচের দিকে এফ ইকুয়ালস টু এম জি কাজ করতেছে। এখন খেয়াল করেন বস্তুটার সরণ কোনটা, বস্তুটার সরণ তো হইছে এই আনত তল বরাবর, বস্তুটার সরণ হইছে এই আনত তল বরাবর। তাহলে আনত তল বরাবর যদি সরণ হয়, তার মানে এদের দুজনের মধ্যবর্তী কোণটা কি হবে, এইটা হবে এদের দুজনের মধ্যবর্তী কোণ। এবং থিটার ভ্যালুটা কত হবে, থিটার ভ্যালুটা হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে থিটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 60 ডিগ্রি। দ্যাট মিনস ওই জায়গায় গেলে আমরা কি বসাবো, ওই জায়গায় গেলে আমরা বসাবো এম জি এর ভ্যালু কত, এম জি এর ভ্যালু হচ্ছে 50 ইন্টু 9.8, এস এর ভ্যালু হচ্ছে 100 মিটার ইন্টু কস থিটার ভ্যালু কত, কস থিটার ভ্যালু হচ্ছে কজ অফ 60 ডিগ্রি। ব্যাস, এবার এখান থেকে ক্যালকুলেশন করবা, এখান থেকে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসে সেটা বসায় দিবা, যেটা অ্যান্সার আসছে সেটাই আর কি। তাহলে এখানে 50 ইন্টু 9.8 ইন্টু 50 করে দিলেই মিলে যাবে 24500, 24500 জুল। সবাই বলেন বুঝতে পারছেন কিনা। নাবিলা আপু কি সমস্যা হয়েছে, কি বুঝেন নাই, কি সমস্যা হয়েছে, কি বুঝেন নাই? খুব সহজ কথা, এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ নেওয়া লাগবে। এই আনত তলে, এই আনত তলের আপনাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া ছিল, এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া ছিল 30 ডিগ্রি। ফোর্স হিসেবে আপনি কি কাজে লাগাইছেন, ফোর্স হিসেবে আপনি কাজে লাগাইছেন বস্তুর ওজন, এখানে অভিকর্ষ বলের বিপরীতে কাজ হচ্ছে, সো ফোর্স হিসেবে আপনি কাজে লাগাইছেন ওজন। এবং মানুষটার ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হয়েছে, মানুষটার ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে এই তল বরাবর। তার মানে এই দুইটা ভেক্টর, এটা হচ্ছে এফ ভেক্টর আর ওইটা হচ্ছে এস ভেক্টর, তাহলে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ নেওয়া লাগবে, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ নেওয়া লাগবে। দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আপনি নেন তাহলে আপনি পেয়ে যাবেন দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হচ্ছে থিটা। এই থিটার জায়গায় কি বসাইতে হবে, 90 মাইনাস 30, কারণ এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে। বুঝতে পারছেন? না 120 দেওয়া যাবে না, কারণ আমরা সবসময় দুই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি নির্ণয় করতে যাই, সবসময় যেটা করি যে
অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু অ্যাঙ্গেল 120 দেওয়া যাবে না তো, কারণ 120 দিলে ওইটা তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী স্থূল কোণটা বোঝাচ্ছে। ঠিক আছে, 30 ডিগ্রি নেওয়া যাবে না, 30 ডিগ্রি নেওয়া যাবে না। ঠিক আছে, বাস্তবে শূন্য কাজ হয়। আপনি এখন ধরে দাঁড়ায় থাকেন, এই ক্যালকুলেটরটা ধরেন, এই ক্যালকুলেটরটা এখানে ধরে দাঁড়ায় থাকেন। তো এখানে আপনি ক্যালকুলেটরটাকে ধরে রাখছেন কিভাবে? মহাকর্ষ বলের বিপরীত দিকে কাজ করে আপনি ওকে ধরে রাখছেন, কিন্তু আপনার কোনো স্মরণ নাই, তাইলে আপনার কোনো কৃতকাজ নাই। বুঝতে পারছেন? মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে আমি এই ক্যালকুলেটরটা ধরে রাখছি, বাতাসে ভেসে আছে। ঠিক আছে, সো এমত অবস্থায় মহাকর্ষ বলের বিপরীতে কোনো কাজ হচ্ছে না, মহাকর্ষ বলের বিপরীতে কোনো কাজ হচ্ছে না, শুধুমাত্র বস্তুটাকে আমি ধরে রাখছি। সো এটাও একটা শূন্য কাজের উদাহরণ। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে এখানে 30 ডিগ্রি না দেওয়া থাকলে কি, 30 ডিগ্রি কোণ না দেওয়া থাকলে পুরা কাজই করতো। 30 ডিগ্রি না থেকে যদি অনুভূমিক তলেই লোকটার স্মরণ হইতো, অনুভূমিক তলেই যদি লোকটার স্মরণ হইতো তাইলে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, অনুভূমিক তলেই যদি লোকটার স্মরণ হইতো তাইলে কোনো সমস্যা নাই। যদি নেইম থাকে কি অ্যাঙ্গেল 60 হবে, যদি নেইম তাহলে নামে, হ্যাঁ যদি নামে তাহলেও অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে, নামে, মাই ব্যাড। ঠিক আছে, পড়ছি তো তোমার কমেন্ট সুমা আপু। 150 দিয়ে করলেও হইতো, 150 দিয়ে করলেও হইতো, 150 দিয়ে করলে হইতো না, 120 দিয়ে করলে হইতো, 150 দিয়ে করলে হইতো না। এবং 120 দিয়ে যদি করতাম তখন আমরা কি পাইতাম? তখন আমরা পাইতাম বলের বিরুদ্ধে কাজ। আমরা এখানেও সেটাই বাইর করছি, বলের বিরুদ্ধে কাজ। যদি 120 দিয়ে করলাম তখন বলের দ্বারা কাজ হবে, বলের দ্বারা কাজ। লম্ব যদি যাইতো, লম্বালম্বী যদি যাইতো, তাইলে থিটার ভ্যালু 90 ডিগ্রি হইতো। ঠিক আছে, না বাজারের ব্যাগ যখন তুমি ধরে রাখতো, শূন্য কাজের এক্সপ্লেনেশন আমি সামনে গিয়ে আরো অনেক দিব, তো আপনাদের উত্তেজিত হওয়ার কিছু নাই। শূন্য কাজের এক্সাম্পল আমি সামনে যাই দিব। আচ্ছা, সামনে আগাই, সামনে আগাই। কি দেখতে পাচ্ছি? 144 কেজি ভরের এক ব্যক্তি, তাহলে 144 কেজি ভরের একজন ব্যক্তি কি করছে? এই ব্যক্তিটা সে আবার 65 কেজি ভরের একটা বোঝা নিছে, 65 কেজি ভরের একটি বোঝা নিয়ে 2 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে 2 মিনিটে উপরে উঠে যদি সিঁড়িটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে তাহলে সম্পন্ন কাজের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, সম্পূর্ণ কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে তোমাকে। এখানে আবারও হুবহু একই রকম একটা সিনারিও দিয়ে দেওয়া হয়েছে। তোমাকে বলে দেওয়া হইলো, মনে করো এই হচ্ছে সেই 30 ডিগ্রি কোণে আনত সিঁড়ি, 30 ডিগ্রি কোণে আনত একটা সিঁড়ি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তো 30 ডিগ্রি কোণে আনত একটা সিঁড়ি বেয়ে এখান থেকে একজন ভদ্রলোক সে কি করলো? সে নিচের থেকে সে উপরের দিকে গেল। এই মনে করি লোকটার অবস্থান এখন এই জায়গায়, লোকের হাতে আবার একটা বোঝাও আছে, ফাইন। তাইলে 2 মিটার দীর্ঘ, এই জায়গাটার দৈর্ঘ্য কত? এই জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাইলে লোকটার ওজন কোন দিকে কাজ করছে? লোকটার ওজন কাজ করছে খাড়া নিচের দিকে। F is equals to কি? F is equals to mg। তাইলে এই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? এই ফোর্সটা কাজ করতেছে খাড়া নিচের দিকে। লোকটার সরণের ডিরেকশন কোনটা? টাক 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 টাক, এই যে হলুদ রঙে খাঁচকাটা লাইন, এইটা না লোকটার সরণ? এইটা লোকটার সরণ, বুঝতে পারছেন? তাহলে এই দুইটা, তামজিদ না কে যেন অ্যান্সার করেছো, এই দুইটার মধ্যবর্তী কোণটা কি হবে? এই দুইটার মধ্যবর্তী কোণটা হবে হচ্ছে থিটা। দেয়ারফর এখান থেকে থিটার ভ্যালু কত আসবে? থিটার ভ্যালু আসবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দ্যাট মিনস এইখানেও থিটার ভ্যালু আসবে হচ্ছে 60 ডিগ্রি। তাইলে আপনাকে যদি এখান থেকে সম্পন্ন কাজের পরিমাণ কত বা কৃত কাজ কত বাইর করতে বলে, 2 মিনিটটা আসলে আমাদের এখানে কোনো কাজেই লাগতেছে না। তাহলে আপনি যদি সম্পূর্ণ কাজ বা কৃত কাজ বাইর করতে চান, তাহলে W ইকুয়ালস টু আপনি কি লিখবেন? W ইকুয়ালস টু আপনি লিখবেন হচ্ছে Fs cos থিটা। দেয়ারফর F এর জায়গায় কি লিখবেন? F এর জায়গায় লিখবেন mg ইন্টু s cos থিটা। দেয়ারফর m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 144 প্লাস 65 কেজি ভরের বোঝা নিয়েও সে উঠছে, 65 কেজি ভরের বোঝা নিয়ে উঠছে, 65 কেজিটাকে অবশ্যই কাউন্টে আনতে হবে।
তাহলে 65 144 প্লাস 65 ইন্টু জি এর ভ্যালু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু, দেখো তোমাকে কি বলে দিছে 2 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বে, তাইলে 2 মিটার তার দৈর্ঘ্য ইন্টু cos থিটার ভ্যালু কত cos অফ 60 ডিগ্রি, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। তো এই পুরোটাকে যদি আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলেন সুন্দর করে, তাহলে 144 প্লাস 65 করলে আসে এইটা ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু cos 60, 2048.2 জুল অ্যান্সার চলে আসছে। আমাদের সবারই এই অ্যান্সারটা আসার উচিত 2048.2 জুল অ্যান্সার 2048.2 জুল। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? 144 কেজি ভরের মানুষ, হ্যাঁ এটা একটু বেশি হয়ে গেছে, 144 কেজি ভরের মানুষটা এটা একটু বেশি হয়ে গেছে। তো এটা নিয়ে তুই বেশি মন খারাপ করিস না, ঠিক আছে? মনে কর যে এনামুল ভাইয়ের সাইজে 2 জন, ওরা মিলে হয়েছে 1 জন। এনামুল ভাই আমার চাকরিটা খাবে আজকে, এই ভিডিও এনামুল ভাই দেখলেই খবর আছে। চলে যাই আমরা, সামনে চলে যাই, ভুলে যাও সবকিছু, কিছু বলি নাই, আমি কিচ্ছু বলি নাই, দুষ্টুমি করেছিলাম। চলেন সামনে যাই, আমরা সামনে যাই। এই কি হয়েছে বুঝি নাই, এখানে টাইম কাজ করবে না, মানে টাইম কখন কাজ করতো, টাইম কাজ করতো যদি আমাদেরকে ক্ষমতা বাইর করতে বলতো। তোমাকে যদি বাই এনি চান্স জিজ্ঞেস করতো যে লোকের ক্ষমতা কত, এই লোকটির ক্ষমতা কত, সেই কথাটা যদি তোমাকে জিজ্ঞেস করতো লোকটির ক্ষমতা, তখন আমরা লিখতাম পি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। যদি আমাদেরকে ক্ষমতা বের করতে বলতো তখন আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। ক্ষমতা যদি বাইর করতে বলতো, তো এখানে আমাদের ক্ষমতা বাইর করতে বলে নাই, তাহলে আমাদের সময়েরও কোনো প্রয়োজন নাই, সময়ের কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদেরকে একটু বিভ্রান্ত করতে দিছে বা একটু একটু চিন্তার জায়গায় আপনি কাজে ফোকাস করেন সেইটা দিছে আর কি, ঠিক আছে? ওকে ফাইন, চলেন সামনে আগাই, চলেন সামনে আগাই। কি বলা হয়েছে? 5 মিটার দীর্ঘ, 5 মিটার দীর্ঘ একটি আনত তলের শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব 3 মিটার। শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব কত? 3 মিটার। তার মানে আমরা এরকম একটা আনত তল চিন্তা করছি, এরকম একটা আনত তল চিন্তা করছি যেখানে 5 মিটার হচ্ছে তার দৈর্ঘ্য, এই হচ্ছে 5 মিটার তার দৈর্ঘ্য। শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব, তার মানে এটাকে যদি শীর্ষবিন্দু ধরি, এখান থেকে ভূমির দূরত্ব কত? এখান থেকে ভূমির দূরত্বটা হচ্ছে 3 মিটার। খুব ভালো কথা। 10 কেজি ভরের একটি বস্তুকে, 10 কেজি ভরের একটি বস্তুকে তলের পাদদেশ থেকে শীর্ষবিন্দুতে সমবেগে ঠেলে তুলতে তলের সমান্তরালে কত কাজ করতে হবে? দ্যাট মিন্স আপনাকে এখানে এরকম একটা কথা বলে দিছে, কি বলে দিছে যে 10 কেজি ভরের একটা বস্তু, 10 কেজি ভরের একটা বস্তু, তো সেটা যে কোনো ধরনের বস্তু হইতে পারে, ঠিক আছে? যে কোনো ধরনের বস্তু হইতে পারে। এটা হচ্ছে একটা গোলাকার বস্তুও হইতে পারে, এটা আবার একটা আয়তাকার বস্তুও হইতে পারে, ঠিক আছে? আনত মানে ইনক্লাইন্ড প্লেন, বাঁকানো রাস্তা, এটাকে আমরা বলি আনত বা ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে? তাহলে এখান থেকে খেয়াল করেন, আপনি ধরে নিলেন এই জায়গায় একটা গোলকই ছিল, গোলক ঠেলে উঠানো সামনের দিকে আমাদের জন্য সহজ, এটাকে আপনি ঠেলা দিচ্ছেন, এই বরাবর আপনি কি করছেন, এই বরাবর আপনি ফোর্স অ্যাপ্লাই করে ঠেলে ঠেলে ওকে কি করছেন, ওকে হচ্ছে উপরে নিয়ে যাচ্ছেন। তাহলে এরকম একটা অবস্থায় আপনি ওকে নিয়ে যাবেন। তো এই যে আপনি নিচের থেকে বস্তুটাকে উপরে উঠায় নিলেন, এটার জন্য আপনার কি হয়েছে? একটা ওয়ার্ক ডান হয়েছে না? এটার জন্য আপনার একটা ওয়ার্ক ডান হয়েছে। তো এই ওয়ার্ক ডানের জন্য খেয়াল করো, এখানে 2-3টা জিনিসের ভ্যালু তো খুব ইজিলি দিয়ে দেওয়া আছে তোমাকে। ফার্স্ট অফ অল কি দিয়ে দেওয়া আছে? ফার্স্ট অফ অল দিয়ে দেওয়া আছে হচ্ছে বস্তুর ভর। বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 10 কেজি। 2 নাম্বার হচ্ছে এই যে 3 মিটার, এই 3 মিটারটা কি? বস্তুর উলম্ব সরণ না? 3 মিটারটা কি? 3 মিটারটা হচ্ছে বস্তুর ভর কেন্দ্রের উলম্ব সরণ, বস্তুর ভর কেন্দ্রের উলম্ব সরণ। এই ভর কেন্দ্রের উলম্ব সরণকে আমরা কি লিখতে পারি? ভর কেন্দ্রের উলম্ব সরণকে আমরা এইচ
লিখতে পারি, ভরকেন্দ্রের উলম্ব সরণকে কি লিখতে পারি? এইচ। মনে রাখেন কখনোই কখনোই আজকের পর থেকে কখনোই এইচ মানে উচ্চতা এই কথাটা বলবেন না। এইচ মানে কি? আপনি বললেন এইচ মানে হচ্ছে উচ্চতা, খুবই খারাপ কথা, খুবই খারাপ কথা। এইচ মানে উচ্চতা না, এইচ মানে উচ্চতা না। আপনারা ছোট ছিলেন, ছোটবেলায় পড়ালেখা করছিলেন, এই জন্য আপনাকে ছোটখাটো জিনিসপত্র জানাইছে। এখন বড় হচ্ছেন, এইচএসসি তে উঠছেন, এসএসসি থেকে এইচএসসি তে উঠে গেছেন, 2 দিন বাদে বোর্ড ফাইনাল পরীক্ষা দিবেন, বুয়েট মেডিকেল ভার্সিটিতে পড়ালেখা করবেন। এইচ মানে কখনোই উচ্চতা না। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে বস্তুর ভরকেন্দ্রের সরণ। এইচ মানে একদম স্পেসিফিক কথা, একদম স্পেসিফিক কথা। এইচ মানে হচ্ছে বস্তুর ভরকেন্দ্রের উলম্ব সরণ। সামনে গেলে আমরা এই ভরকেন্দ্রের উলম্ব সরণকে নিয়েও হচ্ছে আরো অনেক বেশি ডিটেইলস কথাবার্তা বলবো। ওকে ফাইন, তাইলে এখান থেকে চলে আসেন, একটা বস্তুকে পাদদেশ থেকে শীর্ষবিন্দুতে সমবেগে ঠেলে তুলতে তলের সমান্তরালে কত কাজ করতে হবে? তো এত কিছু বলারই কোনো দরকার নাই। আপনি এখান থেকে এম এর ভ্যালু জানেন, আপনি এম এর ভ্যালু জানেন, জি এর মান আপনাকে দিয়ে দিছে, না দিলে যেন আপনার খুব ক্ষতি হইতো। জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা না জানলে আমার কি হইতো? আচ্ছা, আর এখান থেকে আপনি এইচ এর ভ্যালু জেনে গেছেন, এখান থেকে আপনি এইচ এর ভ্যালু জেনে গেছেন, তাইলে আপনি এখান থেকে ওয়ার্ক ডানের ভ্যালু বের করে ফেলতে পারেন। ডব্লিউ ইজ ইকুয়ালস টু, যদি আপনার মন চায় আপনি এফ এস কস থিটা চালাইতে চাচ্ছেন, হ্যাঁ আপনি চালান না ভাই, এফ এস কস থিটা চালাইতে চান, এই হচ্ছে থিটা অ্যাঙ্গেল আসবে, এই আসবে থিটা অ্যাঙ্গেল। তো এই থিটা অ্যাঙ্গেলটা আপনি বাইর করে নেন, এই থিটা অ্যাঙ্গেলটা আপনি বাইর করে নেন যদি আপনার মন চায় এত বেশি। আর আমার মন চাইছে না, সো মন চাইছে না বিধায় এই জায়গায় আমি কি লিখবো? এই জায়গায় আমি লিখবো হচ্ছে এম জি এইচ। দেয়ারফর এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু জি এর ভ্যালু 9.8 ইন্টু এইচ এর ভ্যালু কত লিখবো? এইচ এর ভ্যালু লিখবো হচ্ছে 3 মিটার। এইচ এর ভ্যালু লিখবো হচ্ছে 3 মিটার। দেয়ারফর এখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আরেকবার একটু কোয়েশ্চেনটা বুঝাই দিব। 9.8 ইন্টু 3, 294 জুল, 294 জুল। এবং আপনি যেভাবেই করেন, আপনি যদি এফ এস কস থিটা দিয়েও করেন, এফ এস কস থিটা দিয়েও করেন, এফ এস কস থিটা দিয়েও আসলে একই অ্যান্সার আসবে, এফ এস কস থিটা দিয়ে করলেও একই অ্যান্সার আসবে। আপনি সবার আগে এখান থেকে থিটার ভ্যালু বাইর করেন, সবার আগে আপনি এখান থেকে থিটার ভ্যালু বাইর করেন। টেন থিটা ইকুয়ালস টু আমরা কি জানি? লম্ব বাই ভূমি। না, টেন থিটা তো এখান থেকে হবে না, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। দেয়ারফর কস থিটা সমান আমরা কি জানি? কস থিটা সমান আমরা জানি হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। দেয়ারফর এখান থেকে থিটা এর ভ্যালু কত চলে আসবে? শিফট কস 3/5 যদি আমরা করি 53.13, 53.13 ডিগ্রি। আচ্ছা, তাহলে এফ এস কস থিটা চালাই এবার। এফ এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু 9.8, 10 ইন্টু 9.8 ইন্টু এফ এস এর ভ্যালু কত? 5, 5 ইন্টু ওই তো একই ভ্যালু, 5 ইন্টু কস 53.13, 294.000। ঠিক আছে, 294.000 এক্সাক্ট সেম অ্যান্সার আসে। আপনি এই সূত্রটা দিয়ে করেন অথবা আপনি এই সূত্রটা দিয়ে করেন, আপনার অ্যান্সার সেম থাকবে বাপু, আপনার অ্যান্সার সেম থাকবে। সো 294, 294 জুল, 294 জুল। তলের সমান্তরালে বলতে আসলে এটা বোঝানো হয়েছে যে এই বরাবর একটা ফোর্স প্রযুক্ত হয়েছিল, এই ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত তলের সমান্তরালে। খেয়াল করো, তলের সমান্তরালে কত কাজ করতে হবে, এইটা দেখে তোমাদের মিসলিড হওয়ার কিছু নাই। সবাই একটু আমার কথা শুনি প্লিজ। তোমাকে কি বাইর করতে বলছে? তোমাকে বাইর করতে বলছে, খেয়াল করো এই জায়গাটায় কত বড় একটা ধান্দা করছে আমাদের সাথে। সবাই একটু এইটুকু জায়গায় খেয়াল করি প্লিজ, এইটুকু জায়গায় ফোকাস করি। তলের সমান্তরালে কত কাজ করতে হবে। তো এই যে তোমাকে এখানে জিজ্ঞেস করছে তলের সমান্তরালে কত কাজ করতে হবে, তুমি আমাকে বলো যে এই যে কাজ, কাজটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটা জাস্ট আমাকে একটু বলেন, কাজটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? কাজটা তো অবভিয়াসলি স্কেলার কোয়ান্টিটি, তাই না? কাজটা অবভিয়াসলি মানে একটা স্কেলার কোয়ান্টিটি। সো স্কেলার কোয়ান্টিটির সাথে তো দিকের কোনো সম্পর্ক নাই। তলের সমান্তরালে কত কাজ,
তলের সমান্তরালে কত কাজ, মানে তলের সমান্তরালে এক ধরনের কাজ করছি আর উলম্ব বরাবর আরেক ধরনের কাজ করছি, এইসব দুষ্টামি আমরা এখানে করি না। কাজ অলওয়েজ একটা স্কেলার কোয়ান্টিটি। কে যেন ভেক্টর বলতেছে, আমি দেখছি সঞ্জিদ হাসান, ভেক্টর কেন বলতেছেন? ডট গুণন করলে দুইটা ভেক্টরের যখন ডট গুণন করব তখন ওয়ার্ক ডান পাবো, এবং ওয়ার্ক ডানটা অবভিয়াসলি একটা ভেক্টর কোয়ান্টিটি হবেই না। ডট গুণনের ফলে সবসময় স্কেলার কোয়ান্টিটি পাওয়া যাবে, ডট প্রোডাক্টের ফলে সবসময় স্কেলার কোয়ান্টিটি পাওয়া যাবে। বুঝতে পারছেন? আর কি বুঝেন নাই? এইচ এর ভ্যালু বুঝতেছেন না? এইচ এর ভ্যালু এখান থেকে যেটা বাইর করছি, এখান থেকে এইচ এর ভ্যালু বাইর করা যায়, এখান থেকেই এইচ এর ভ্যালু বাইর করা যায়। খেয়াল করেন, এই তো ছিল আমাদের ত্রিভুজ, এই আমাদের ত্রিভুজটা ছিল, যেখানে এই ত্রিভুজের ভ্যালু কত, এই ত্রিভুজের ভ্যালু হচ্ছে 5, সরি এই বাহুর ভ্যালু কত, এই বাহুর ভ্যালু হচ্ছে 3, এই মাঝখানের অ্যাঙ্গেল কত, মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এইটাকে যদি এস বলি আর এইটাকে যদি হচ্ছে এইচ বলি, তাহলে এখান থেকে খেয়াল করেন এইচ ইকুয়ালস টু কি আসবে, এইচ ইকুয়ালস টু চলে আসবে এস কজ থিটা। এইচ ইকুয়ালস টু কি চলে আসলো, এইচ ইকুয়ালস টু চলে আসলো এস, এইচ ইকুয়ালস টু চলে আসলো এস কস থিটা। ব্যাস, সেম, সিম্পল। এই যে ক্যালকুলেশন করছি বাচ্চা লোক, এই যে ক্যালকুলেশন করেছি 10 ইন্টু 9.8 ইন্টু 3, এটা ক্যালকুলেশন করলে ভূমি বাই অতিভুজ, হ্যাঁ কস থিটা, কস থিটা সমান তো তাই ভূমি বাই অতিভুজ। ঠিক আছে না? সবাই বলো, এইটা খুব সহজ, খুব সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ। হ্যাঁ, না না আমি লম্ব নেই নাই তো, আমি লম্ব বাই ভূমিই নিছি। থিটার অপোজিট অ্যাঙ্গেলটা না সবসময় লম্ব হয়, থিটার অপোজিট অ্যাঙ্গেলটা সবসময় লম্ব হবে, থিটার অপোজিট অ্যাঙ্গেলটা সবসময় লম্ব হবে ভাইয়া, প্লিজ। ডট গুণন করছি না, এই জন্য সব সূত্রের সাথে কস থিটা, ডট গুণন করছি বিধায় সব সূত্রের সাথে কস থিটা। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আমাকে একটু ক্লিয়ার সাইন দেন। ওকে ফাইন, সামনে আগাচ্ছি, সামনে আগাচ্ছি। কি বলছে, কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর 100 নিউটনের ব্লক টেনে তুলছে, ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তিটি কি পরিমাণ কাজ করবে? সেম ম্যাথ, সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ। করার দরকার আছে নাকি এইচডব্লিউ তে দিব? আমার মনে হয় এটা হোমওয়ার্কের জন্য একটা ভালো ম্যাথ হইতে পারে, খুবই সহজ ছোট্ট একটা ম্যাথ, বাসায় কইরেন, বাসায় সলভ করার জন্য দিলাম, খুবই সহজ। 30 ডিগ্রি ঢালের সাথে 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর 100 নিউটন ওজনের ব্লক টেনে তুলছে। তো এটা তো আসলে না পারার কোনো কারণ নাই। সামনে আগাই, সামনে আগাই, আসেন, ভালো একটা অঙ্ক পাইছি, ভালো একটা অঙ্ক পাইছি। কি বলা হয়েছে এই ভালো অঙ্কের বর্ণনায় সেটা একটু দেখে ফেলি। এফ ইকুয়ালস টু হচ্ছে 3i প্লাস 5j বলের ক্রিয়ায় একটি কণা R1 থেকে, R1 অবস্থান থেকে, সবগুলাই ভেক্টরিক্যালি দিয়ে দেওয়া আছে। এই যে ফিল করেন, এবার ভালো মতো ফিল করতে পারবেন, বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে ভেক্টর থেকে স্কেলার হয়ে যাচ্ছে, মানে বল আর সরণ দুইটাই ভেক্টর রাশি, ওখান থেকে কাজ বেরোচ্ছে স্কেলার রাশি, এখনই দেখতে পাবেন। এইটা হচ্ছে R2 হবে, এটা অবশ্যই R2 হবে। R1 অবস্থান থেকে R2 এর ভ্যালু কি, R2 এর ভ্যালু হচ্ছে 8টা। সো R2 অবস্থানে নিয়ে আসা হয়। সো এই যে R1 থেকে R2 অবস্থানে নিয়ে যাই, এই সরণের জন্য কণাটার উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত। তো আপনাকে ঘুরে ফিরে ওই জিনিসই বাইর করতে বলছে যে ওয়ার্ক ডানের ভ্যালুটা কত হবে, কাজের মান কত, সেটাই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, তাহলে সলভে চলে আসি। সলভে এসে প্রথম আপনি কোন কাজটা করবেন, সলভে এসে প্রথম আপনি বাইর করবেন বস্তুটার সরণ ভেক্টর, বস্তুটার সরণ ভেক্টরটা কত সেটা আপনি বাইর করবেন। তো সরণ ভেক্টরকে আপনি চাইলে ডেল আর নাম দিতে পারেন। এই ডেল আর সমান আপনি কি লিখবেন, ডেল আর সমান আপনি লিখবেন হচ্ছে R2 মাইনাস R1, ডেল আর সমান কি R2 মাইনাস R1। দেয়ারফর R2 এর ভ্যালু কি বাচ্চা লোক, R2 এর ভ্যালু হচ্ছে, আশা করি ভেক্টর মনে আছে, twice i প্লাস 4j, twice i প্লাস 4j, এটা হচ্ছে R2 এর ভ্যালু, মাইনাস i প্লাস থ্রাইস জে, মাইনাস i প্লাস থ্রাইস জে, বা এইখান থেকে ডেল আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, বা এখান থেকে ডেল আর
ডেল আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। ডেল আর এর ভ্যালুটা কি হয়েছে? ডেল আর এর ভ্যালুটা হয়েছে হচ্ছে আই, দেখো এটা 4, ওটা 3 বিয়োগ হয়ে যাবে আই প্লাস জে। তাইলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে বস্তুটার সরণ ভেক্টরের মান কত। বস্তুটার সরণ ভেক্টরের মান কত এটা আমরা জেনে গেছি। তো সরণ ভেক্টরের মান জেনে গেছি, এরপরে বাকিটা তো হচ্ছে ডেল দিয়ে মানে পার্থক্য বুঝাইছি, ডেল দিয়ে পার্থক্য বুঝাইছি, আর কিছু না। ডেল দিয়ে শুধুমাত্র পার্থক্য বোঝানো হয়েছে। আচ্ছা, সামনে যাই, সামনে যাই। তাইলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা ওয়ার্ক ডানের ভ্যালুটা কত বাইর করব। দেয়ারফর ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে? ডব্লিউ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এফ ডট ডেল আর। ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ডব্লিউ ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে এফ ডট ডেল আর। ডেল আর দ্বারা সরণ ভেক্টর বোঝানো হয়েছে, নাথিং এলস। আচ্ছা, দেয়ারফর এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে থ্রাইস আই প্লাস 5j, থ্রাইস আই প্লাস 5j। আর ওই পাশে কি আছে? ওই পাশে আছে হচ্ছে আই প্লাস জে, দুইটার মধ্যে কি হচ্ছে? ডট প্রোডাক্ট। তাহলে এখানে হচ্ছে আই প্লাস জে। তাহলে আই ডট আই মানে হচ্ছে 1, 3 ইন্টু 1 মানে 3, জে ডট জে মানে হচ্ছে 1, 5 ইন্টু 1 মানে হচ্ছে 5। দেয়ারফর এখান থেকে অ্যান্সার চলে আসবে হচ্ছে 8 জুল। সবাই জলদি জানান। সিরাজুম মনির অ্যান্সার পাইছি, দেওয়ান ফারদিন, ফারজানা আক্তার, আবু ইশরাক, এরপরে হচ্ছে অনেকেই অ্যান্সার করেছো, অনেকেই অ্যান্সার করেছো। আমি তো এখানে দুইটাকে ভেক্টর ফর্মে রাখছি। থিটা কখন আসে? যখন হচ্ছে আমরা স্কেলার ফর্মে লিখি। যখন কাজের মান ডব্লিউ সমান কি? কাজের মান ডব্লিউ সমান হচ্ছে ফোর্স ভেক্টর ইনটু ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখান থেকে আমরা লিখি হচ্ছে সামনে গিয়ে ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কস থিটা। এফ এস কস থিটা লিখলে তখন তো আর তুমি ডট গুণন করার দরকার নাই, ডট গুণন করার পরেই তো হচ্ছে এফ এস কস থিটা আসে। ডট গুণন করার পরেই তো এফ এস কস থিটা আসে। ইয়াকুব ভাই বুঝতে পারতেছেন আশা করি? ঠিক আছে, মান বের করলেই তো হয়। মান বের করছি তো স্যার, কি জানতে চাইছেন? সামনে আগাই, আমার মনে হয় সামনে আগানো উচিত। ওকে জয়নুল ভাই, হ্যাঁ হ্যাঁ অনেক ভালোবাসা। ঠিক আছে, ডট গুণন বাচ্চারা, ডট গুণন রিভিশন দিবেন। ভুলে গেছেন? ভেক্টর পুরোটা খাই ফেলছেন নাকি? ভেক্টর চ্যাপ্টারে ডট গুণন রিভিশন দিবেন, সব ভুলে গেছিস? কোয়ার্টার ওয়ানে যা পড়ছি সব কি মাথার উপর দিয়ে চলে গেছে নাকি? ডট গুণন, হ্যাঁ হ্যাঁ শাওন ভাই আপনার কমেন্ট পাইছি। ঠিক আছে, কস্তিটা লাগবে না, কারণ আপনি এখানে ভেক্টর দিয়ে প্রকাশ করছেন, ভেক্টর দিয়ে প্রকাশ করছেন, এখানে কস্তিটা লাগবে না, সবই তো ভেক্টর, সবই তো ভেক্টর আছে, কস্তিটা কেন লাগবে? ভেক্টর চাবিয়ে খেয়ে ফেলছেন, হ্যাঁ খেয়ে ফেললে ভালো, খেয়ে ফেলে সেটা পেটে বা মাথায় থেকে গেলে ভালো, কিন্তু সেটা যদি আবার নিষ্কাশন করে বাইর করে দিস যে ভাই এমন খাওয়া খাইছি যে বাইর হয়ে গেছে, এখন আর শরীরে ব্রেনে কোথাও ভেক্টর নাই, তাইলে সমস্যা ভাই, তাইলে সমস্যা। আসি, কি বলা হয়েছে? আবারও একই ধরনের ম্যাথ, ডট গুণন করা লাগবে বলে মনে হচ্ছে। কোন একটি কণার উপর এবারে ত্রিমাত্রিক ভেক্টর নিয়ে আসছে, 5i প্লাস টোয়াইস জে প্লাস থ্রাইস কে নিউটন বল প্রযুক্ত হওয়ায় কণাটা কি করছে এবার দেখো, এখানে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে। কণাটা 2, 3, 5 বিন্দু থেকে 12, 15, 8 বিন্দুতে স্থানান্তরিত হয়, অমুক বিন্দু থেকে তমুক বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। ওকে ফাইন, খুব ভালো কথা। তাহলে কৃত কাজের মান কত এটা আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে সবার আগে চলে আসেন। কই চলে আসবেন সবার আগে? সবার আগে আমরা হচ্ছে সরণ ভেক্টরটা কত সেটা বাইর করে নিতে চাই। তাহলে সলভে চলে আসি। সলভে সবার প্রথমে কি করব? সলভে সবার প্রথমে আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে সরণ ভেক্টর, সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরের মান কত হবে? সরণ ভেক্টরকে আমি যদি হচ্ছে আর দিয়ে লিখতে পারি, ডেল আর দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে সরণ ভেক্টরকে যদি লিখি আর ক্যাপ, তাহলে আর ক্যাপ ইকুয়ালস টু কি আসবে? আর ক্যাপ ইকুয়ালস টু আসবে, খেয়াল করো, 12, 15, 8, এটার মানে কি? 15 হচ্ছে ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেট, 8 হচ্ছে জেড এক্সিস এর কোঅর্ডিনেট, 12 হচ্ছে এক্স এক্সিস এর কোঅর্ডিনেট। অন্যথায়
2 হচ্ছে এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট, 3 হচ্ছে ওয়াই এর কোঅর্ডিনেট, 5 হচ্ছে কি জেড এর কোঅর্ডিনেট। তাহলে ওই জায়গা থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 12 minus 2 12 minus 2 into I cap plus 15 minus 3 into j cap plus 8 minus 5 into k cap, বা এইখান থেকে r is equals to কি লেখা যাবে, r is equals to লেখা যাবে হচ্ছে 10 of I cap plus 12 of j cap plus 3 of k cap। তাহলে খেয়াল করো এখান থেকে সরণ ভেক্টরটার ভ্যালু কত সেটা আমরা বের করে ফেলছি, বুঝে ফেলছি। মানুষজন অ্যান্সার দিয়ে দিচ্ছে, মারুফা আপু, তারপর দেওয়ান ফারদিন, মুকসিদুর রহমান, অনেকেই অ্যান্সার করছো। হ্যাঁ হ্যাঁ তাহমিদ, তোমার কমেন্ট দেখা যাচ্ছে। তাহমিদ, সাইমাও অ্যান্সার করেছো। ওকে, সামনে আগাই আমরা। তাহলে এমত অবস্থায় আমরা কি করব, এমত অবস্থায় আমরা কাজের মান বের করব। দেয়ারফর ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কি, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ ডট আর। খেয়াল করো তোমরা অনেকেই যেটা বলতেছিলা যে ভাইয়া কেন কস থিটা লিখি নাই, কস থিটা লিখি নাই কেন, কারণ আমি তো এখানে এফ এর মান বসাচ্ছি না, এফ হিসেবে আমি পুরো ফোর্সের ভেক্টর ফিগারটা বসায় দিচ্ছি। দ্যাট মিনস 5 অফ আই ক্যাপ প্লাস 2 অফ জে ক্যাপ প্লাস 3 অফ কে ক্যাপ। ভেক্টর ফর্মেই তো রাখছি, ভেক্টর ভেঙে জিনিসটাকে যখন স্কেলারে নিতে যাব তখনই না আমি আসলে কস থিটাটা বসাবো, এফ এর ভ্যালু বসাবো, এস এর ভ্যালু বসাবো, কস থিটা বসাবো। এখানে তো আমি পুরো জিনিসটা ভেক্টরেই রাখছি, ভেক্টরে রাখলে কেন আর আমার জন্য আলাদা করে কস থিটা লিখতে হবে। আর ভেক্টরটা হচ্ছে সরণ ভেক্টর, তাহলে আর এর ভ্যালু কত, 10 12 3। আর এর ভ্যালু কত পাইলাম, আর এর ভ্যালু পাইলাম হচ্ছে 10 of I cap plus 12 of j cap, সরি আরেকটা আছে আমাদের, প্লাস কি লেখা যায়, প্লাস 3 of k cap, প্লাস 3 of k cap। তাহলে এবার এই দুইটার ভিতরে ডট প্রোডাক্ট করে ফেলি, দুইটার ভিতরে ডট প্রোডাক্ট করে ফেলি। 83, সবাই বলতেছে 83, দেখা যাক আমার অ্যান্সার মিলে কিনা সবার সাথে। তাহলে 5 10 হচ্ছে 50 প্লাস 12 দুগুণে 24 প্লাস 3 3 কে 9। therefore এখান থেকে কি পাচ্ছি, 50 প্লাস 24 প্লাস 9, 83 জুল। ভেরি গুড এভরিওয়ান, 83 জুল, দ্যাটস দ্য অ্যান্সার। গুড, তুমি আগে অ্যান্সার করছো, ভেরি গুড। আজকে এখানে তুমি আগে অ্যান্সার করে খুব একটা লাভ হবে না, তুমি যদি বইয়ের পুরো বইয়ের সমস্ত অঙ্ক সবার আগে আগে করতে পারো তখন লাভ হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ আসমা আপা, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, আমি সবার কমেন্টই দেখতে পাচ্ছি, কারো কমেন্ট না দেখার কোনো কারণ নাই। জান্নাতুল মাওয়া, বুঝতে পারছেন? ঠিক আছে, হ্যাঁ তোমার অ্যান্সার যায় বাবু, দেখতে পাচ্ছি সবকিছু, সবার চ্যাটের কথাবার্তা, সবার কোয়েশ্চেন কোয়েরি আমি জানতে পারছি, কিন্তু তোমরা পার্সোনালি দেখতে পারবা না, কিচ্ছু করার নাই, দুনিয়া কঠিন। আসেন সামনে আগাই, সামনে আগাই। কাজ না হওয়ার কারণ অলরেডি এই জিনিসটা আমরা ডিসকাস করছি, যে যদি হচ্ছে বৃত্তাকার অভিমুখে, যে বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘূর্ণনশীল থাকে তখন সরণের অভিমুখটা কি হয়, সরণের অভিমুখটা হয় হচ্ছে স্পর্শক বরাবর। সরণের অভিমুখটা সবসময় কি হয়, স্পর্শক বরাবর হয়। আর বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে, বলটা সবসময় প্রযুক্ত হচ্ছে লম্ব বরাবর, ঠিক আছে? যে বলের সাথে সরণের অভিমুখ, বলের সাথে সরণের অভিমুখটা কি হয়, 90 ডিগ্রি। কন্টিনিউ করব, ওকে ওকে বাচ্চা লোক একটু ওয়েট করি আমরা, লোডশেডিং এর দিনগুলোতে ভালোবাসা, ঠিক আছে? এই যে চলে আসছি, চলে আসছি, ওকে চলে আসছি। তো বুঝতে পারছি আশা করি, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ বলে দেওয়া আছে, ব্যাখ্যা বিশ্লেষণ বলে দেওয়া আছে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, তো ওই সূর্যের চারদিকে ঘুরলে আসলে পৃথিবী সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কোনো কাজ করতেছে না, অন্যান্য বলের জন্য কাজ করতেছে, বাট সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কোনো কাজ করতেছে না। আচ্ছা, এই জিনিসটা নিয়ে অনেকে কথা বলছিলেন যে ধরেন একজন মানুষ কি করছে,
একজন মানুষ 2 হাতে 2টা ব্যাগ বোসকা নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। মার্ক মাই ওয়ার্ড, খেয়াল করো আমি যে জিনিসটা বলতেছি, যে একজন মানুষ কি করছে, একজন মানুষ হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই এই জিনিসটা একটু বুঝেন। মনে করেন এই মানুষটা এখান থেকে রাস্তা দিয়ে হেঁটে কোথায় গেল, এখান থেকে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে ওইখানটায় গেল, কথার কথা। তো এইটুকু তো ওর ডিসপ্লেসমেন্ট আছে, তাই না? এইটুকু ওর ডিসপ্লেসমেন্ট আছে, এইটুকু ওর স্মরণ হইছে, এই স্মরণটা নিয়ে আমাদের ডাউট নাই। কিন্তু কথা হচ্ছে এই বস্তুর ওজন এমজি কাজ করতেছে কোন দিকে? এমজি কাজ করতেছে খাড়া নিচের দিকে। বুঝেন? বস্তুর ওজন, বস্তুর ওজন কাজ করতেছে কোন দিকে? বস্তুর ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে। তো এই যে ওজনটা খাড়া নিচের দিকে কাজ করতেছে, ওজন এবং স্মরণ এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা কি বুঝেন? ওজন এবং স্মরণ এই দুইটার মধ্যবর্তী কোণের ভ্যালু কত? এই দুইটার মধ্যবর্তী কোণের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। বস্তুটা মানে যদি দাঁড়ায় থাকে, আমি যদি 2 হাতে ব্যাগ বস্কা সবকিছু নিয়ে দাঁড়ায় থাকি, কোনো দিকেই হাঁটলাম না, তো হাঁটার তো দরকারই নাই, অলরেডি আপনি দাঁড়ায় আছেন স্থির, তার মানে আসলে আপনার উপরে কৃত কাজ কত বা আপনার কৃত কাজ কত? 0। কিন্তু এই মানুষটা এক্স এক্সিস বরাবর বা রাস্তা দিয়ে গতিশীল অবস্থায় হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে গতিশীল অবস্থায় হেঁটে যাওয়ার সময় মানুষের ওজন পারপেন্ডিকুলারলি কোন দিকে কাজ করতেছে? খাড়া নিচের দিকে। সো এই জায়গায় মহাকর্ষ বলের বিপরীতে কাজ অথবা অভিকর্ষ বলের বিপরীতে কাজ, যে এই সিচুয়েশনে কি হচ্ছে বাবুরা? এই সিচুয়েশনে অভিকর্ষ বলের বিপরীতে কাজ, অভিকর্ষ বলের বিপরীতে বা মহাকর্ষ বলের বিপরীতে কাজের মানটা কত? অভিকর্ষ বল বা মহাকর্ষ বলের বিপরীতে কাজের মানটা হচ্ছে 0। কেন 0? কারণ মহাকর্ষীয় বল বা অভিকর্ষীয় বল ওকে টানতেছে হচ্ছে খাড়া নিচের দিকে। সো এই বলটার সাথে স্মরণের যে ডিসপ্লেসমেন্ট অনুভূমিক বরাবর চলছিল, সো এই যে অনুভূমিক বরাবর চলছিল, এই চলনের সাথে মাঝখানের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে স্মরণের সাথে বলের বা ওজনের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো সেই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের বিপরীতে কাজের মান কি হবে? মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের কাজের বিপরীতে কৃত কাজের ভ্যালু 0 হবে। ঠিক আছে? ওকে, এইসব কথাবার্তা এখানে বলে দেওয়া হয়েছে যে হাতে একটি ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে ব্যক্তির ওজন বা অভিকর্ষ বল কোনো কাজ করে না, কারণ সমতল পথে হাঁটায় ব্যক্তির অনুভূমিক রেখা বরাবর সরণ হয়, অভিকর্ষীয় বলের লক্ষ্য দিকে হয়। তো তাই ব্যক্তির সরণ হলেও অভিকর্ষ বল কোনো কাজ করে না। তো এই কারণে অভিকর্ষ বল হলো কাজহীন বল। কিন্তু ব্যাগ উঁচু নিচু পথে নিয়ে হাঁটলে আবার অভিকর্ষ বল কাজ করবে। যখন একটু উপরে উঠাই দিচ্ছেন বা একটু নিচে নামাই দিচ্ছেন, এগুলো আগডুম বাগডুম কথা, এগুলো আমরা জানি। ওকে ফাইন। কাজ না হওয়ার আরো একটা শর্ত, এই ধরনের ঘূর্ণন গতি তোমাকে ঘুরায় ঘুরায় দেখাইছিলাম, বুঝাই দিছিলাম যে এই ধরনের ঘূর্ণন গতি হবে। এই আকরাম ভাই দিবা নাকি আবার আইডি কার্ডটা? আইডি কার্ড আবার লুকায় রাখছো তুমি? ঠিক আছে, দুই তিনবার বাড়ি খাইলো কেন লাইভ আমাদের? এই যে এই হচ্ছে বৃত্তাকার পথে কোনো বস্তুকে আপনি ঘুরাচ্ছেন। তাহলে বৃত্তাকার পথে কোনো বস্তুকে আপনি যদি ঘুরান, তখন কেন্দ্রমুখী বলের জন্য আসলে কোনো কৃতকাজ হবে না। কেন্দ্রমুখী বলের জন্য কোনো কৃতকাজ হবে না। ঠিক আছে? ওকে ফাইন। এই যে চিংড়ি মাছের উদাহরণ নিয়ে আসছি। বলছিলাম চিংড়ি মাছ বা যে কোনো মাছ, তখন অবশ্য রুই কাতলা ছবি আঁকছিলাম, এখন রুই কাতলা না এঁকে চিংড়ি মাছ। তুমি এই মাছটাকে সোজা সামনের দিকে একটা খোঁচা দাও, একটা ফোর্স দাও। তো এই বরাবর যদি তুমি মাছটাকে যদি একটা খোঁচা দাও বা ফোর্স দাও, এবং মাছটা যদি লাফায় উপরের দিকে উঠে, মাছটা যদি লাফ দিয়ে উপরের দিকে উঠে যায়, ডিসপ্লেসমেন্ট যদি উপরের দিকে হয়, তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস এই জায়গায় কোনো কাজ হবে না। একজন কইছে বায়োলজি, আমি কি এখানে চিংড়ি মাছের ডাইসেকশন পড়াচ্ছি নাকি যে বায়োলজি? হ্যাঁ, নিষাদ দরকার নাই তো। অন্য কারো কমেন্ট দেখে ডিস্ট্রাক্ট হওয়ার দরকার নাই। অন্য কারো কমেন্ট দেখা মানেই হচ্ছে ডিস্ট্রাকশন। নিজের কমেন্ট করবেন,
নিজে যেটা বুঝেন নাই সেটা জিজ্ঞেস করবেন, সেটা টিচাররা ইনশাল্লাহ বুঝাই দিবে। ঠিক আছে, হ্যাঁ, আড়াআড়ি ভাবে লাভ দিলে কৃতকাজ হবে, আড়াআড়ি ভাবে লাভ দিলে কৃতকাজ হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা খুব সহজ একটা কথা। এক ব্যক্তি নদীতে স্রোতের বিপরীতে এমন ভাবে সাঁতার কাটছে যে নদীর তীর সাপেক্ষে স্থির রয়েছে, ওই ব্যক্তি কি আসলে কোনো কাজ করছে? কথা হচ্ছে যে না, ওই ব্যক্তি আসলে কোনো কাজ করছে না। এবার ব্যাখ্যাটা কি করবা সেটা শুনে নাও। ব্যাখ্যাটা কি করবা? ওই ব্যক্তি আসলে কোনো কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ নদীর তীরের সাপেক্ষে সেটা স্থির। এই যে ব্যক্তি, সেই ব্যক্তি নদীর তীরের সাপেক্ষে স্থির রয়েছে। সো আপনি যদি রেফারেন্স ফ্রেম চিন্তা করেন, নদীর পাড়ে দাঁড়ানো একজন মানুষ, নদীর পাড়ে দাঁড়ানো একজন মানুষ যদি আপনি চিন্তা করেন, ওই পাড়ে দাঁড়ানো মানুষ সে আসলে কি করতেছে না, সে আর তার রেসপেক্টে ওই পানিতে সাঁতার কাটা মানুষটা আসলে কোনো কাজ করতেছে না, কারণ ও সাঁতার কাটতেছে, ঠিক আছে, প্রচুর হাপুস হুপুস করে সে অনেক সাঁতার কাটতেছে, কিন্তু ও একটা বিন্দুতেই স্থির অবস্থায় থাকতেছে। একটা বিন্দুতেই স্থির যদি থাকে, যদি কোনো সরণ না হয়, যদি ডিসপ্লেসমেন্ট বল না হয়, তাহলে অবশ্যই কাজের মান শূন্য হবে। গুছাই লিখে নিও। ওকে, সামনে যাই। হোমওয়ার্ক থাকবে, এইটা হোমওয়ার্ক থাকবে। ওকে, আজকে লাস্ট অঙ্ক এটাই হবে। কি বলা হয়েছে সবাই অঙ্কের কোয়েশ্চেনটা একটু পড়ি। এবং আজকের ক্লাস সম্পর্কে, ওভারঅল ক্লাস সম্পর্কে কারো কোনো, হ্যাঁ ইয়াসার ভাই তোমার কমেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি যদি মকসেদ খুব সুন্দর একটা কথা বলছে যে আমি যদি অন্য একটা নৌকায় থাকি তাহলে নামটা, আপনি যদি অন্য একটা নৌকায় থাকেন তখন আপনার সাপেক্ষে ওই ব্যক্তি কাজ করবে, যদি আপনাদের ভেলোসিটি দুইটা একই না হয়, যদি আপনাদের দুজনের ভেলোসিটি দুইটা সেম না হয়, তাহলে অবশ্যই আপনারা একই পরিমাণ, মানে কাজ হবে আর কি, সহজ কথা, কাজ হবে। ঠিক আছে, এইচডব্লিউ গ্রুপে জমা দিয়েন। ঠিক আছে, হ্যাঁ, কমেন্ট দেখা যাচ্ছে। নাইমুন, কি আজব বলেন দেখি, কোনো কথা? পুরা ক্লাসের স্লাইড দিয়ে দিব গ্রুপে, ক্লাস শেষ হওয়া মাত্রই গ্রুপে পেয়ে যাবেন, মানে একটু আধা ঘন্টা সময় দিয়ে আর কি। আচ্ছা ফাইন, কোন একটা ইটের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, ইটের দৈর্ঘ্য হচ্ছে 0.48 মিটার, ইটের প্রস্থ দিয়ে দেওয়া আছে হচ্ছে 0.24 মিটার, এবং ইটের উচ্চতা দিয়ে দেওয়া আছে 0.12 মিটার, এবং ভর দিয়ে দেওয়া আছে কত? ভর দিয়ে দেওয়া হচ্ছে 2 কেজি। ইটের দৈর্ঘ্যকে, খেয়াল করে এখানে একটা ভালো কথা বলছে, ইটের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে? আলটিমেটলি আপনাকে ঘুরে ফিরে কাজের মানই বের করা লাগবে, কিন্তু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাইতে হবে। ঠিক আছে, তো খেয়াল করেন আমরা ফার্স্টে কি বলতেছিলাম, যে ইটটাকে আমরা কি করছি, ইটটাকে আমরা টেবিলের উপরে এরকম অনুভূমিক অবস্থায় ফেলে রাখছি। ইটটা হচ্ছে অনুভূমিকের উপরে, টেবিলের উপরে এইভাবে পড়ে আছে। তো এমত অবস্থায় এই অনুভূমিক তল থেকে এই দৈর্ঘ্যটাকে আমি উলম্ব তলে দাঁড় করাইলাম। অনুভূমিক তল থেকে দৈর্ঘ্যটাকে আমি কি করলাম? উলম্ব তলে দাঁড় করাইলাম। তো এই উলম্ব তলে দাঁড় করানোর কারণে এখানে আসলে কদ্দূর কাজ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করি আমরা প্লিজ, যে ফার্স্ট অফ অল আমি বস্তুটার অনুভূমিক অবস্থাটা চিন্তা করি, যে এই হচ্ছে, মনে করি, আচ্ছা এখানে না আঁকি, একটু নিচে আঁকি, আমি ধরে নিলাম এই হচ্ছে বস্তুটার অনুভূমিক অবস্থা। তো এটা যদি বস্তুটার অনুভূমিক অবস্থা হয়, খেয়াল করেন অনুভূমিক বরাবর, খেয়াল করো তোমাদের এই ক্যালকুলেটরের অনুভূমিক বরাবর কে আছে? সবচেয়ে কম উচ্চতাটা আছে, তার মানে কি এটার প্রস্থ বা পুরুত্ব বা উচ্চতা যেটাই বলি না কেন, তাহলে উচ্চতার ভ্যালু কত? উচ্চতার ভ্যালু হচ্ছে 0.12 মিটার। উচ্চতার ভ্যালু কত? উচ্চতার ভ্যালু হচ্ছে 0.12 মিটার। উচ্চতার ভ্যালু কত? উচ্চতার ভ্যালু হচ্ছে 0.12 মিটার। তাহলে 12 মিটার উচ্চতা,
হচ্ছে এই বস্তুটার, তাইলে এই বস্তুটার ভর কেন্দ্র কোথায় অবস্থান করছে? ভর কেন্দ্র অবস্থান করে হচ্ছে সবসময় মাঝে, মধ্যবিন্দুতে। ভর কেন্দ্রের অবস্থান করে সবসময় মাঝে, মধ্যবিন্দুতে। ক্লাস এখনো শেষ হয় নাই, ক্লাস এখনো শেষ হয় নাই। তাহলে ভর কেন্দ্রের আদি অবস্থান কোথায়? 0.12 কে 2 দিয়ে ভাগ করে দেই, তাইলে 0.12 ডিভাইডেড বাই হচ্ছে 2 করলে কি পাবো? করলে পেয়ে যাব হচ্ছে 0.6। ঠিক লিখলাম না ভুল লিখলাম? দশমিকের পরে 2 ঘর, তার মানে তো ভুল হয়েছে। 0.12 ডিভাইডেড বাই 2 0.06 হবে, যা ভেবেছিনু 0.06। তাইলে এটা হচ্ছে কি বস্তুর অনুভূমিক অবস্থায় ভর কেন্দ্রের অবস্থান। অনুভূমিক অবস্থায় বস্তুর ভর কেন্দ্রের অবস্থানটা কি? অনুভূমিক অবস্থায় ভর কেন্দ্রের অবস্থানটা হচ্ছে 0.06 মিটার উচ্চতায়। আচ্ছা, এবার আপনি এই লাঠিটারে কি করলেন, বা এই আয়তাকার ঘনাকার বস্তুটাকে আপনি এটাকে সোজা করে দাঁড় করাইলেন। তো এটাকে যদি সোজা করে দাঁড় করাই, দ্যাট মিনস যদি বিষয়টা এরকম হয়, এই হচ্ছে বস্তুটার উলম্ব অবস্থা, এই হচ্ছে বস্তুটার উলম্ব অবস্থা। তাহলে বস্তু উলম্ব তলে থাকার সময় তার উচ্চতাটা কত? বস্তু উলম্ব তলে থাকার সময় তার উচ্চতাটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর উচ্চতা। দ্যাট মিনস এখানে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 0.48 মিটার। 0.48 মিটার, এটা হচ্ছে টোটাল যে উচ্চতাটা আছে সেই টোটাল উচ্চতাটা। ঠিক আছে, ভর কেন্দ্রের অবস্থান বাইর করছি, ভর কেন্দ্রের অবস্থান, ভর কেন্দ্রের অবস্থান বের করছি, এই জন্য 2 দিয়ে ভাগ করছি। তো এই বস্তুর ভর কেন্দ্র এখন কোথায় আছে? ভর কেন্দ্র তো একটা ফিক্সড পয়েন্ট, ভর কেন্দ্র যেখানে থাকবে সেটাই ভর কেন্দ্র। ঠিক আছে, এইচ মানে কি সেটাই এখন ক্লিয়ার হবে। এইচ মানে কি বলছি সেটাই এখন ক্লিয়ার হবে, সবাই ধৈর্য ধরে আমার সাথে থাকো। তাহলে ভর কেন্দ্রটা কোথায় ছিল? খেয়াল করো, যখন অনুভূমিক বরাবর বস্তুটা ছিল তখন এই ছিল ভর কেন্দ্রের অবস্থান। এবার যখন বস্তুকে উলম্ব তলে দাঁড় করাইলাম তখন ভর কেন্দ্রের অবস্থান কি? তখন ভর কেন্দ্রটা উঠে গেছে। ভর কেন্দ্রটা কোথায় এসে পড়ছে? ভর কেন্দ্রটা এসে পড়ছে 0.48 এর অর্ধেকে, দ্যাট মিনস 0.24 মিটার। তাইলে এইটা হচ্ছে ভর কেন্দ্রের শেষ অবস্থান। এটারে আমরা কি বলতে পারি? এটারে বলতে পারি ভর কেন্দ্রের শেষ অবস্থান। এটারে কি বলতে পারি? ভর কেন্দ্রের আদি অবস্থান। তো ভর কেন্দ্রের শেষ অবস্থানও জেনে গেছি, ভর কেন্দ্রের আদি অবস্থানও জেনে গেছি। স্যার ক্লাস নিচ্ছি। তাহলে ভর কেন্দ্রের শেষ অবস্থানও জানি, ভর কেন্দ্রের আদি অবস্থানও জানি। সো এইচ এর ভ্যালুটা আমি কি বলছিলাম? এইচ এর ভ্যালুটা আমি বলছিলাম হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাইলে ভর কেন্দ্রের উলম্ব সরণটা কি হবে বাবা? ভর কেন্দ্রের উলম্ব সরণটা হবে, এটা হচ্ছে ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল। ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল। তাইলে ফাইনাল ভ্যালুটা কত? ফাইনাল ভ্যালুটা হচ্ছে 0.24, 0.24 মাইনাস 0.06। দ্যাট মিনস এইটার ভ্যালু কত চলে আসবে? 0.18 মিটার। ভর কেন্দ্র বাইর করা খুবই সহজ। ভর কেন্দ্র কেন বের করলেন? কারণ এইচ এর মানটাই হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। এই বস্তুটাকে অনুভূমিক অবস্থা থেকে, এই বস্তুটার মতোই তো একটা বস্তু ছিল, এই বস্তু থেকে অনুভূমিক অবস্থা থেকে উলম্ব তলে দাঁড় করালে, বস্তুটাকে অনুভূমিক অবস্থা থেকে উলম্ব তলে দাঁড় করালে বস্তুটার ভর কেন্দ্রের সরণ হয়। যেহেতু ভর কেন্দ্র সরে গেছে, এটা বুঝতেছেন না? মনে করেন এই বস্তুর ভর কেন্দ্রটা কোথায় আছে? এই বস্তুর ভর কেন্দ্রটা আছে ঠিক ওর পেটের মাঝখানে মধ্যবিন্দুতে। ঠিক আছে, এইচ তো চায় নাই না, এইচ চায় নাই, আমরা এমজিএইচ দিয়ে বাইর করব, এই জন্য এইচ এখানে এখন এমজিএইচ। এক্স্যাক্টলি, এখন এমজিএইচ। কেন ভর কেন্দ্রের উলম্ব সরণ নিব? কারণ আপনি যখন আসলে লিখেন W ইজ ইকুয়ালস টু হচ্ছে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে mgh, তখন আপনি আসলে ভর কেন্দ্রের উলম্ব সরণটাকেই বুঝান। এইচ মানে হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ, এইচ হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ, এইচ এর ভ্যালু হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। সো 0.24 থেকে
0.06 বাদ দিলাম, 0.24 করে দিলে 0.18 আসে। সুতরাং ওয়ার্ক ডান, ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি লিখবো? ডব্লিউ ইজ ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে mgh। দেয়ারফর এম এর ভ্যালু কি? এম এর ভ্যালু হচ্ছে 2 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 0.18। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 3.5 হবে বোধহয়, সবার অ্যান্সার দেখে মনে হচ্ছে। 9.8 ইন্টু 0.18 করলে আসে হচ্ছে 3.528। পুরোটাই লেখো, খুব বেশি ভ্যালু না তো। 3.528 জুল, 3.528 জুল। ওকে হুমায়রা আপু, হাসিন, থ্যাংক ইউ সো মাচ। মিথিলা আপু, জান্নাত, এরপরে হচ্ছে মুমতাহিনা, দেওয়ান ফরদিন, মেহরুন্নেসা। বাবুরে, এইচ মানেই হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ, এইচ মানেই হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ। তাইলে এইচ এর ব্যাপারটা আমি একটু খোলাসা করে বলে দেই তোমাদেরকে আরেকবার। অনেকেই বলতেছো, কেউ কেউ বলতেছো, অনেকেই না, এইচ এর মানটা নাকি বুঝো নাই। সো এইচ এর পরিচয়টা কি? এইচ এর পরিচয় হচ্ছে এইটা, ভরকেন্দ্রের উলম্ব সরণ। কোনো উচ্চতার কোনো কাহিনী নাই। এইচ এর ভ্যালু হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ। তো বস্তুটা যখন অনুভূমিক ছিল, বস্তুটার ওয়াই এক্সিস বরাবর কে ছিল? 0.12 মিটার। 0.12 মিটারটা কি? তার সবচাইতে ছোট দৈর্ঘ্য। 0.48, 0.24 অ্যান্ড 0.12, এই তিনটার মধ্যে সবচাইতে ছোট কোনটা? এই তিনটার মধ্যে সবচাইতে ছোট হচ্ছে 0.12। তার মানে বস্তুটা যখন অনুভূমিক ভাবে থাকবে, বস্তুটা যখন অনুভূমিক ভাবে থাকবে, তখন তখন কি হবে? বস্তুটার অনুভূমিক তলে থাকা মানে হচ্ছে সবচাইতে কম উচ্চতাটা, সবচাইতে কম উচ্চতাটা কিভাবে আছে? ওয়াই এক্সিস বরাবর আছে। তাইলে বর্তমানে ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে? বর্তমানে ভরকেন্দ্রের অবস্থান হবে তার উচ্চতার অর্ধেক। তো উচ্চতার অর্ধেক মানে কি? এই 0.12 এর অর্ধেক। 0.12 এর অর্ধেক মানে কি? 0.06 মিটার। আচ্ছা, এবার এই বস্তুটাকে সোজা করে দাঁড় করাইলাম, বস্তুটারে কি করলাম? সোজা করে দাঁড় করাইলাম। তাহলে এখন বস্তুটার দৈর্ঘ্য কত? বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 0.48 মিটার। তো 0.48 মিটারকে আপনি যখন আসলে অর্ধেক চিন্তা করবেন, 0.48 এর অর্ধেক কত? 0.24। তাইলে এইটা কি? এইটা হচ্ছে ভরকেন্দ্রের শেষ অবস্থান। এইটা হচ্ছে ভরকেন্দ্রের শেষ অবস্থান। এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি ভরকেন্দ্রের আদি অবস্থান। তো যে কোনো একটা সরণ ভেক্টর যখন বাইর করবেন, যে কোনো একটা সরণ ভেক্টর যখন বাইর করবেন, তখন সবসময় কি করতে হবে? শেষ বিয়োগ আদি। যে কোনো একটা সরণ ভেক্টর বাইর করতে চাইলে শেষ বিয়োগ আদি দিয়ে করে দিব। তাহলে শেষ বিয়োগ আদি করলাম, 0.18 মিটার পাইলাম। এরপরে এটা খুব কমন ফর্মুলা যে কৃত কাজ আর বিভব শক্তি, এই দুটো আসলে ইকুইভ্যালেন্ট। শক্তি এর একক কি? জুল। শক্তির মাত্রা, শক্তির একক, শক্তি রিলেটেড সবকিছু কাজের একক, কাজের মাত্রার সাথে মিলে যাবে। এমজিএইচ কেন হয়েছে? তুমি এমজিএইচ না দিয়ে, তোমার যদি মনে হয় যে এখানে এমজিএইচটা কেন হইলো, আমি এখান থেকে একটা এক্সট্রা পেজ চাই, কি করবো যেন? খেয়াল করেন, আপনাকে যদি আমি এরকম একটা সিচুয়েশনের কথা বলি, এরকম একটা সিচুয়েশনের কথা যদি এটা তো শুরু থেকেই আপনাকে দেখানো হয়েছে না? এটা তো শুরু থেকেই আপনাকে দেখানো হয়েছে। কি জানি ছিল কোয়েশ্চেনটা? কেন হচ্ছে এমজিএইচ, কেন হচ্ছে এমজিএইচ লিখছি। তো খেয়াল করেন যে এই হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে উচ্চতা এইচ, এই হচ্ছে ইন বিটুইন অ্যাঙ্গেল থিটা, এইটুকু হচ্ছে এস। তো আপনারা সবাই এই সূত্রের সাথে একমত ছিলেন, ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। ডব্লিউ সমান কি ছিল? ডব্লিউ সমান ছিল হচ্ছে এফ এস কস থিটা। তো এই এফ এস কস থিটার জায়গায় আমি বলতেছি যে এই জায়গা থেকে কস থিটা, কস থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। দ্যাট মিনস ভূমি এইচ, অতিভুজ হচ্ছে এস।
বা এখান থেকে এইচ ইকুয়ালস টু কি লেখা যায়, এইচ ইকুয়ালস টু লেখা যায় এস ইন্টু কস থিটা। দেয়ারফর এস ইন্টু কস থিটা এইটাকে রিপ্লেস করে এইচ লিখছি, আর এফ সমান এমজি লিখছি, এফ ইকুয়ালস টু এমজি, এফ ইকুয়ালস টু এমজি এইটাও আমার ছোটবেলার জানা সূত্র। আর এইচ ইকুয়ালস টু যে লিখছি, এইচ ইকুয়ালস টু যে লিখছি এস কস থিটা, এটা আজকের ক্লাসের ভিতরেই আছে, আজকের ক্লাসের ভিতরেই আছে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে কি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো ম্যাটার করে না? অবশ্যই ম্যাটার করে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল বলেই তো আমরা ওইভাবে জিনিসটাকে শিফট করে নিছি। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি সবাই? সবাই আশা করি বুঝতে পারছেন। ভাই কি করব আবার ফেরত যাওয়ার জন্য? পরের স্লাইডে কিভাবে করে যাব? আগের স্লাইডে যাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আজান দিয়ে দিছে অনেকক্ষণ আগে। যাই হোক, আমাদেরও যেতে হবে, ছুটি দিতে হবে, সময় হয়েছে। লাস্ট আরেকটা অঙ্ক হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি। এই অঙ্কটাও হোমওয়ার্কে থাকবে, এই অঙ্কটাও হোমওয়ার্কে থাকবে, এবং নেক্সট দিন এই অঙ্কটা থেকেই শুরু করব বলে আশা করছি। যদি সবাই অঙ্কটা করে ফেলতে পারিস আমি অনেক খুশি হব। এইটা হচ্ছে মনে কর একদম আসল হোমওয়ার্ক, করে ফেলতে পারবি। এটা একদম এবিসিডি টাইপস এর ম্যাথ। যারা আসলে কমেন্ট মানে ক্লাস করছিস ঠিকঠাক মতো বুঝছিস, তারা আসলে এই ম্যাথটা 1-2 ভিতরে করে ফেলতে পারবি, কোনো গায়েই লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক কথাবার্তা হলো। ইনশাল্লাহ প্রতি সপ্তাহের, ভাই আছে কি বার, সোমবার, তাহলে ইনশাল্লাহ প্রতি সপ্তাহের সোমবার করে আমাদের কাজ শক্তি ও ক্ষমতার ক্লাসগুলো চলবে। আর অন্যদিকে হচ্ছে আমাদের বাকি দুইটা ডেতে মহাকর্ষ সরি নিউটনীয় বলবিদ্যা শুরু করবে হচ্ছে শুভ ভাই। ঠিক আছে, তো সবাই একসাথে থাকেন, কথাবার্তা বলেন, গ্রুপে কথা বলেন, শিখবো জিতবোতে কথা বলেন। আসি আমরা সবাই, ঠিকঠাক মতো পড়ায় দিচ্ছি, আপনি ঠিকঠাক মতো বুঝে নিয়ে এবার জিনিসটারে আয়ত্ত করে ডেলিভারি করেন। ঠিক আছে, তাইলেই হবে। থ্যাংক ইউ সো মাচ বাচ্চা লোক, অনেক ভালোবাসা রইলো, শুভকামনা রইলো, এবং প্লিজ ফোকাস থাকেন, ডিস্ট্রাক্টেড হয়েন না। ঠিক আছে, একটা লম্বা জার্নি করতেছেন আপনারা, লম্বা জার্নি করতেছেন, তো এই লম্বা জার্নির মাঝখানে অনেক ডিস্ট্রাকশন চলে আসতে পারে। ঠিক আছে, সো ডিস্ট্রাকশনের দিকে যায়েন না, পড়ালেখায় ফোকাস থাকেন।